হ্যালো, গুড ইভিনিং। সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, আমরা তো বলেছিলাম যে আমরা একটু হাইড্রোকার্বনটা পড়িয়ে নেব, তো সেই হিসাবেই আমরা হাইড্রোকার্বন পড়াটা শুরু করেছিলাম। যদিও রিভিশন করাবো বলেছিলাম, কিন্তু হাইড্রোকার্বনটা যেহেতু একটু বেশি দরকার পড়ে গেছে, কারণ কয়েকজনের পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে, সেই জন্য আমরা করাচ্ছিলাম। তো আমরা একটা ক্লাস করিয়েছি, তাই সেখানে অ্যালকেনের প্রিপারেশন ইত্যাদি পড়িয়েছি। ইনিশিয়ালি একটু সময় লাগছে, তো আজকে তার সেকেন্ড ক্লাস। তো অ্যালকেন পড়াতে গিয়ে আমরা প্রিপারেশনগুলো পড়িয়েছিলাম, কিন্তু এখন আমরা চলে এলাম প্রপার্টিজ, অ্যালকেনের প্রপার্টিজ। তো প্রথমেই আমরা যেটা ডিসকাস করব আজকে সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি, সলিবিলিটি, এইসবই বোঝায়, যার সাথে কেমিক্যাল রিয়াকশনের রিলেটেড কোনো কিছু নয়, এরকম ধরনের। তো সেখানে প্রথমেই যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যালকেনগুলো কিন্তু নন পোলার। অ্যালকেনগুলোর কোনো পোলারিটি নেই। আমি তো এই কথা আগেই বলেছিলাম যে যদি হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যদি কারোর সাথে জুড়ে থাকে, কোনো অ্যাটমের সাথে, তাহলে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যদি জুড়ে থাকে তাহলে সেই ইলেকট্রন টানে এবং আর একটা অ্যাটমের মাথায় পজিটিভ চার্জ চলে আসে। তো দিস ইজ কল্ড পোলারিটি। একে বলে পোলারিটি। পোলার মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ, দ্যাট ইজ সিম্পলি কল্ড পোলার। তো ইন কেস অফ অ্যালকেন, অ্যালকেন গুলোর মধ্যে ব্যাপারটা কি হচ্ছে না, অ্যালকেনস গুলোর মধ্যে কিন্তু যে বন্ড আছে সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড আছে, কার্বন কার্বন বন্ড আছে। তো এই দু রকমেরই বন্ড আছে, এছাড়া তো আর কিছু বন্ড থাকবে না, কারণ হাইড্রোকার্বন মানেই কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। তো কার্বন কার্বন বন্ডের মধ্যে তো জিরো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, জিরো ইলেকট্রোনেগেটিভিটি, ইএনডি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স জিরো। এবং এতেও কিন্তু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স 2.7 এর চাইতে বেশি না হলে তাকে পোলার বলে না। এই কথা আমি কেমিক্যাল বন্ডেও পড়িয়েছিলাম। তো ন্যাচারালি এখানেও কিন্তু কার্বন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিন্তু সেই অর্থে লো, যার জন্য এই বন্ডটাকে কিন্তু নন পোলার হিসাবেই আমরা বলি। তো ভেরি লিটল ডিফারেন্স ইন দ্য ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম। কার্বন আর হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স কিন্তু ভেরি লিটল, খুবই কম আর ডিফারেন্স, এবং যার জন্য কিন্তু আমরা এই 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 ধরনের বন্ডগুলোকে কিন্তু নন পোলার হিসাবে জানি। তো নন পোলার হওয়ার ফলে তার বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করব, যেহেতু এটা নন পোলার। তো সে ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি পড়ছে দেখ। যে বয়েলিং পয়েন্ট, প্রথম কথা অ্যালকেনগুলোর বয়েলিং পয়েন্ট। তো বয়েলিং পয়েন্ট জেনারেলি এদের অ্যালকেনগুলোর লো হবে, কারণ কোনো রকম কোনো পোলারিটি নেই, মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন নেই। কিন্তু অনেকগুলো যদি তোকে অ্যালকেন দিয়ে দেয়, তাহলে অ্যালকেনগুলোর মধ্যে কার কার বয়েলিং পয়েন্ট বেশি সেটা বুঝতে গেলে তোকে কি করতে হবে না, বয়েলিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট। মানে মলিকুলার ওয়েট যত বাড়বে তার বয়েলিং পয়েন্টটা তত বাড়বে। সিম্পল ব্যাপার, মলিকুলার ওয়েট বাড়া মানে কি, মলিকিউলটা বড় হয়ে যাচ্ছে। তো লার্জার মলিকিউল মানে কি, লার্জার মলিকিউল মানে কি গ্রেটার গ্রেটার ভ্যান্ডারওয়াল ফোর্স। মলিকুলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়ে, এবং অ্যাট্রাকটিভ ফোর্স বা ভ্যান্ডারওয়াল ফোর্স যত বাড়বে ততই কিন্তু বয়েলিং পয়েন্টটা ইনক্রিজ করবে, কারণ মলিকুল থেকে ফ্রি করে তাকে বয়েল করতে হবে। তো সেই জন্য বয়েলিং পয়েন্টটা ইনক্রিজ করে। কিন্তু একই রকমের মলিকুলার ওয়েট সেটা কিন্তু ব্রাঞ্চিং এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্রাঞ্চ বাড়লে কিন্তু বয়েলিং পয়েন্টটা কম হয়। চল আমি তোকে দেখাই যে ব্রাঞ্চ বাড়লে, যেরকম ধর আমি একটা এক্সাম্পল নিলাম, একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবি ব্যাপারটা। তো এক্সাম্পল নিচ্ছি, যেরকম আমি তোকে বলছি যে আমরা এরকম ধরনের একটা এক্সাম্পল, এন পেন্টেন, এন পেন্টেন, পেন্টেন। তো সেটা এন পেন্টেন মানে হচ্ছে কি না, CH3 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 CH2 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 CH3, এটা হচ্ছে এন পেন্টেন, নর্মাল পেন্টেন, কোনো ব্রাঞ্চ নেই। এবারে যদি তুই এখানে একটা ব্রাঞ্চ করিস, CH3 CH2 CH3, দিস ইজ কল্ড আইসো পেন্টেন, মানে একটা ব্রাঞ্চ রয়েছে। আর যদি মোর দ্যান ওয়ান ব্রাঞ্চ থাকে,
একটার চাইতে দুটো, তাকে বলে নিও পেন্টেন। যদি আমি এখানে 1 2 3 এরকম যদি আমি করে দিই, তাহলে বয়লিং পয়েন্ট কার বেশি? না, বয়লিং পয়েন্ট অর্ডার হয়ে যাবে 1 সব থেকে বেশি, তারপরে 2, তারপরে 3। ব্রাঞ্চ বাড়লে বয়লিং পয়েন্টটা অটোমেটিক্যালি কিন্তু কি হয় না, বয়লিং পয়েন্টটা কমে যায়, যেটাই তুই দেখতে পাচ্ছিস যে ব্রাঞ্চ বেড়েছে এবং বয়লিং পয়েন্টটা কিন্তু এখানে ডিক্রিজ করে গেছে, বয়লিং পয়েন্টটা কিন্তু কমে গেছে। তো বয়লিং পয়েন্টটা ব্রাঞ্চ বাড়লে যে বয়লিং পয়েন্টটা কমে যায় সেই ব্যাপারটা কিন্তু তুই দেখতে পেলি। এখন এর কারণ কি? সিম্পল ব্যাপার, কারণ কি? তো কারণটা নিয়ে আমি আলোচনা করব, তুই ভালো করে দেখ বিষয়টা। সেটা হচ্ছে যে কি না, ব্রাঞ্চ বাড়া কমার সাথে একটা সারফেস এরিয়ার ব্যাপার রয়েছে, যে যদি ব্রাঞ্চ ইনক্রিজ করে তাহলে সারফেস এরিয়া ডিক্রিজ করে। ব্রাঞ্চ যদি বাড়ে সারফেস এরিয়া ডিক্রিজ করে, মানে সারফেস এরিয়া কম হয়ে যায় ছোট জায়গার মধ্যে। আজকে তুই দেখ এটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার, দেখ ইজি ব্যাপার। দেখ এটা হচ্ছে কোনো ব্রাঞ্চ নেই, তাহলে এটা কত বড় জায়গা জুড়ে রয়েছে। whereas তুই যদি মলিকিউলটা যদি এই রকম নিয়ে নিস, ধর এরকম ধরনের ব্রাঞ্চ তুই বাড়িয়ে দিয়েছিস, ব্রাঞ্চ করে দিয়েছিস, সেই পাঁচটা কার্বনই আছে, 12টা হাইড্রোজেনই আছে, কিন্তু দেখ এইটা যখন করছিস তখন কিন্তু সারফেস এরিয়া লেস, আর ব্রাঞ্চ ইনক্রিজ মানে সারফেস এরিয়া কি ডিক্রিজ, সারফেস এরিয়া কমে গেল। সারফেস এরিয়া কমে গেলে মলিকুল তার গায়েতে কতগুলো মলিকুল আটকে থাকবে। সারফেস এরিয়া ডিক্রিজ করা মানে কি, মানে হচ্ছে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন কিন্তু ডিক্রিজ করা, ফল করে যা। ব্রাঞ্চ বাড়লে সারফেস এরিয়া কমে, সারফেস এরিয়া কমলে অটোমেটিক্যালি ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্সটাও কমে, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্সটা কমলে অটোমেটিক্যালি বয়লিং পয়েন্টটাও কিন্তু ডিক্রিজ করবে, বয়লিং পয়েন্টটা কম হবে। তো টোটাল ব্যাপারটা সিনারিওটা এরকম, যে আমি যদি অনেকগুলো মলিকিউল নিই তাদের মলিকুলার রেট সমান, মলিকুলার রেট সেম, কারোর একটা ব্রাঞ্চ আছে কারোর দুটো ব্রাঞ্চ আছে। তো সবসময় তুই মনে রাখবি যে ব্রাঞ্চিংটা কিন্তু যতই তোর বেশি হবে, অটোমেটিক্যালি ব্রাঞ্চিং যত বেশি হবে তার কিন্তু বয়লিং পয়েন্টটা ততই কম হবে। তো আইসোপেন্টেনের এন পেন্টেনের বয়লিং পয়েন্ট সব থেকে বেশি, তারপরে আইসোপেন্টেন, তারপরে নিওপেন্টেন। ইজ ইট ক্লিয়ার অর নট? এটা ক্লিয়ার সকলের কাছে? না ক্লিয়ার নয়? আবার পরিষ্কার? হ্যাঁ স্যার। তো বেসিক্যালি সেই কারণেই বলা হচ্ছে যে বয়লিং পয়েন্টটা যত বাড়ছে, ব্রাঞ্চিং যত বাড়ছে, ব্রাঞ্চিং এর সাথে কিন্তু এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ব্রাঞ্চিং বেশি মানে বয়লিং পয়েন্টটা কম, ব্রাঞ্চ বেশি মানে সারফেস এরিয়া কম, সারফেস এরিয়া কম মানে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স কম, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স কম মানে বয়লিং পয়েন্ট কম। তো এটা কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এটা 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 কিন্তু পরীক্ষায় দেয়, কিন্তু এই ব্যাপারটা কিন্তু পরীক্ষায় দেয়, যেটা মেল্টিং পয়েন্ট। তো অ্যালকেনগুলো জেনারেলি 1 থেকে 10 পর্যন্ত, অ্যালকেনগুলো কিন্তু 10-12 পর্যন্ত অ্যাটলিস্ট, সেগুলো কিন্তু মোটামুটি ভাবে দেখা যায় যে তারা কিন্তু লিকুইড পর্যন্তই হয়। 1 থেকে 5-6 পর্যন্ত বা 5 পর্যন্ত তো গ্যাস, তারপর থেকে লিকুইড, কিন্তু 12-র পরে তবেই সলিড। তো কি বলা হচ্ছে ভালো করে পড়ে দেখ। The melting point of alkane also increases with the increase in molecular mass. Molecular mass increase করার সাথে সাথে এটা ইনক্রিজ করে, বাট ইনক্রিজ ইজ নট সো রেগুলার। ইনক্রিজ কিন্তু রেগুলার নয়, মেল্টিং পয়েন্টে ইনক্রিজ কিন্তু রেগুলার নয়। সেখানে কি বলা হচ্ছে ইরেগুলার মানে কি রকম না, অ্যালকেনস উইথ ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটম, even number of carbon atom having more melting point than the odd number of carbon atoms. ভালো করে কথাটা বোঝার চেষ্টা কর। ইভেন নাম্বার কার্বন অ্যাটমের মেল্টিং পয়েন্টটা বেশি দেন অড দেন দেয়ার প্রিভিয়াস অ্যান্ড নেক্সট। দেখ ইভেন নাম্বার অফ কার্বন হ্যাভ মোর মেল্টিং পয়েন্ট দেন দেয়ার প্রিভিয়াস অ্যান্ড নেক্সট, মানে যেটা ধর আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, ধর 7 নম্বর কার্বন, তো এটা
আর ধর 6 নম্বর কার্বন, আর ধর 5 নম্বর কার্বন। তাহলে এর মধ্যে ইভেন কোনটা? এইটা। তো ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটম হ্যাভ মোর মেল্টিং পয়েন্ট দেন প্রিভিয়াস, এটা হচ্ছে তার প্রিভিয়াস, আর এটা হচ্ছে নেক্সট। তার মানে এই তিনটিকে যদি সারাস তাহলে C6 বেশি হবে, তারপরে কে হবে না C7 হবে, তারপরে হবে C5 হবে। তার মানে এটা কিন্তু দুজনের চাইতেই বেশি হবে, C5 এবং C7 দুজনের চাইতেই কিন্তু C6টা বেশি হবে। এখন এই ব্যাপারটা হয় কেন, মানে ইভেনের বেশি হয় কেন অডের চাইতে? দেখ আমি তোকে বলছি ইভেনের বেশি হয় কেন অডের চাইতে, সেই জিনিসটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিছু সিমেট্রি রিলেটেড বিষয় রয়েছে, আমি সেটা তোকে বলি, তাহলে তুই বুঝতে পারবি। ধর আমি কথার কথা যে আমি এখানে একটা গ্রাফ ধর আমি প্লট করার চেষ্টা করছি, গ্রাফ একটা গ্রাফ প্লট করি, তাহলে তুই বুঝতে পারবি কিরকম ধরনের গ্রাফটা হচ্ছে। ধর এরকম আমি একটা গ্রাফ করছি। তো গ্রাফেতে আমি কি করছি না এই দিকে নাম্বার অফ কার্বন অ্যাটম বসাচ্ছি, আর এই দিকে হচ্ছে বয়েলিং পয়েন্ট বসাচ্ছি। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আছে। তো 1 তার বসিয়েছি ধর এই জায়গায়, 1 এর বসিয়েছি। এবার 1 এর চাইতে কি 2 তার বেশি হবে, 1 এর চাইতে 2 এর বেশি হবে, এই 2টা আমি এইখানটায় বসালাম। এবারে 2 এর চাইতে আবার এই 3 এরকম করে জিনিসটা যেটা সেটা এরকম করে 3 এরকম, আবার 4 যখন যাবে তখন আবার বেশি হবে, আবার এটা অ্যাকর্ডিং টু স্কেল হচ্ছে না, 5 যখন হবে আবার কম হলো, আবার 6 যখন হবে এখানে 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, এখানে 3 নম্বর কার্বন, এখানে 4 নম্বর, 5 নম্বর, এটা 6 নম্বর, আবার এই 7 আবার এই 8 বেশি, এই 9 অ্যান্ড সো অন, এরকম ভাবে 9 নম্বর কার্বন এরকম ভাবে যাচ্ছে। তাহলে তুই কি দেখতে পাচ্ছিস? তুই দেখ ভালো করে, এই পিকেতে 4 6 8 এইগুলো পড়ছে, মানে এগুলো সব হচ্ছে কি না ইভেন নাম্বার। আর নিচের দিকে দেখ 1 3 5 7 9 এগুলো কিন্তু অড নাম্বার। তো এখন এই বিষয়টা ইভেন নাম্বার অড নাম্বার এরকম ভাবে হচ্ছে কেন, ইভেন নাম্বারের ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে কেন, তার আগের এবং পরে দুজনের চাইতেই তার বেশি, 2 এর 1 নম্বরের চাইতেও তার মেল্টিং পয়েন্ট বেশি, 3 নম্বরের চাইতে বেশি। এখন মেল্টিং পয়েন্টটা কিসের উপর ডিপেন্ড করে না, আমরা জেনারেলি এই জিনিসটা 12-এ পড়াই, তো আমি একটু প্যাকিং ব্যাপারটা বলে দিচ্ছি, কারণ এটা কিউরিওসিটি হতেই পারে যে কেউ ভাবতে পারে যে কেন এরকম ধরনের অদ্ভুত ব্যাপার ঘটে। তো অ্যাকচুয়ালি কি হয় না, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এক জিনিস নয়। মেল্ট করা মানে কি সলিড থেকে লিকুইড করা, মেল্ট করা মানেই হচ্ছে এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে সলিড থেকে আমরা লিকুইড করছি। তো সলিডের একটা পার্টিকুলার স্ট্রাকচার থাকে, কিন্তু লিকুইড থেকে যখন আমরা গ্যাস বানাই তখন আমরা কোন ব্যাপারটাকে গুরুত্ব দিই না, ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ব্যাপারটাকে গুরুত্ব দিই, পোলারিটি অ্যাট্রাকশন এই ব্যাপারটাকে গুরুত্ব দিই।
কিন্তু আমরা সলিডের ক্ষেত্রে গুরুত্ব দিই কি না, প্যাকিং। প্যাকিং মানে কি, কত ভালো মলিকিউলগুলো একে অপরের সাথে প্যাক হয়ে থাকবে, আটকে থাকবে। কারণ সলিড থেকে লিকুইড করার সময় কিন্তু প্যাকিং ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। তুই ধর, তোকে অনেকগুলো এরকম ধরনের ইট দিয়েছে, এরকম ধরনের ইট দিয়েছে, ইট দিয়ে দিয়ে তুই একটা পাঁচিল বানিয়েছিস, ইটগুলো খুব ভালো এরকম দেখতে। তো একে তুই ধাক্কা মেরে যদি ফেলে দিতে চাস তাহলে তোকে এনার্জি দিতে হবে। কিন্তু তোকে ধর এরকম ধরনের কিছু ইট দিয়েছে, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম ইট দিয়েছে। এতে যদি তুই ধাক্কা মারিস তাহলে সহজেই এগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মানে আমি কি বোঝাতে চাইলাম, যে সিমেট্রিক যদি হয় তাকে ভালো ফিট করানো যায়। সিমেট্রি যদি থাকে তাহলে সে ভালো ফিট করে, একটা 3 ডাইমেনশনেতে ভালো ফিট করে। ধর তুই বেড়াতে যাবি, কোথাও বেড়াতে যাচ্ছিস, এখন তো করোনার জন্য সব বন্ধ টন্ধ হয়ে রয়েছে, তাও অনেকে ব্যাগ যাচ্ছে আস্তে আস্তে। তো তুই প্যাকিং করবি, প্যাকিং করার সময় তুই দেখবি যে কিছু কিছু জিনিস আছে প্যাক করা খুব সোজা। যেরকম ধর বই তুই নিয়ে যাবি, বই নিয়ে যায় না কেউ যাকে, তো যদি নিয়ে যায় তাহলে বইয়ের একটা সিমেট্রিক স্ট্রাকচার আছে। বই, অনেকগুলো বই কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখা যায়, বা তুই ধর ঘরেতেই তুই বইগুলো সাজিয়ে সাজিয়ে রাখবি, রাখতে পারিস। অনেক বই তুই এরকম ভাবে রাখতে পারিস, এরকম ভাবে রাখতে পারিস, অনেক রকম ভাবে রাখতে পারিস, দাঁড় করিয়ে রাখতে পারিস, উপর উপর দিয়ে রাখতে পারিস। বইয়ের একটা সিমেট্রিক নেচার আছে। এবার তার ডিসিমেট্রিক কি করে বুঝবি তুই কোনটা ডিসিমেট্রিক? তুই ধর, তোকে অনেকগুলো প্রেসার কুকার বললো যে গুছিয়ে রাখো, দেয়ালে একটা র্যাক দেওয়া হয়েছে, প্রেসার কুকার গুলোকে গুছিয়ে রাখো, তাহলে কেমন লাগবে তোর? তুই যেভাবেই গুছোস না কেন, প্রেসার কুকারের মাঝখানে ফাঁকা জায়গা থেকে যাবে। দ্যাট ইজ কল্ড ভ্যাকেন্সি। তো এই ফাঁকা জায়গার জন্য প্রেসার কুকার, অনেকগুলো প্রেসার কুকার উপরে উপরে সাজালি, একটু ধাক্কা মারলেই কিন্তু পড়ে যাবে। বিকজ প্রেসার কুকার ইজ ডিসিমেট্রিক, তার একটা গোল অংশ রয়েছে, একটা হাতল রয়েছে, কোনোভাবে ফিট করাতে পারবি না। কিন্তু বইগুলোকে নিয়ে ফিট করাতে পারবি। ইজ ইট ক্লিয়ার ব্যাপারটা? সিমেট্রিক ডিসিমেট্রিক। তো সিমেট্রিক মানে তুমি তাকে বেশিরভাগ সময় দেখা যাবে যে সিমেট্রিক মানে তাকে তুমি ইকুয়াল হাফে তুমি কেটে আলাদা করতে পারো। এই একটা হাফ, একটা ইট যদি এরকম হয় তাহলে এরকম ভাবে তুমি কেটে আলাদা করতে পারো, এরকম ভাবে কেটে আলাদা করে। বইগুলো কিরকম দেখতে হয়, বই এরকম দেখতে হয়, বইকে তুমি হাফ করতে পারো, সিমেট্রিক। তো যাকে এরকম হাফ করা যায়, সিমেট্রিক মলিকিউল, দে আর ওয়েল ফিটেড ইন দ্য ল্যাটিস। তো যখন ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটম থাকে, তোকে তুমি হাফ করতে পারো। 4টে অ্যাটম, তো দুটো দুটো হাফ করা যাবে। 6টা, তিনটে তিনটে হাফ করা যাবে। কিন্তু 5টা 2.5 না, 2.5 ওরকম তো অ্যাটমকে মাঝখান দিয়ে কেটে ওরকম তো হাফ করতে পারবি না। তাহলে ডিসিমেট্রিক মলিকিউল, অড গুলো হচ্ছে ডিসিমেট্রিক মলিকিউল, অড গুলো ডিসিমেট্রিক। দে আর নট ওয়েল ফিটেড ইন দ্য ল্যাটিস, তারা ভালো ফিট করে না ল্যাটিসে, তাদেরকে অল্প এনার্জি দিলেই কিন্তু মেল্ট করে যায়। বাট ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটম যেগুলো, দে আর ওয়েল ফিটেড ইন দ্য ল্যাটিস, তারা ভালো ফিট করে যায়, বিকজ দে আর সিমেট্রিক। সিমেট্রিক মানে হাফ করা যায়। আমি অনেক রকমের সিমেট্রি আছে, 12-এ পড়বি তুই, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, এরকম অনেক সিমেট্রি আছে। আমি অত ডিটেলে যেতে চাইছি না এখন আপাতত, যেতে তাহলে ওই চ্যাপ্টার পড়াতে হয়, সলিড স্টেট পড়াতে হয়। কিন্তু আমি তোকে বলছি যে নর্মালি বোঝা যায় যে একটা সাবস্ট্যান্সকে, একটা ম্যাটারকে যদি তুমি ইকুয়াল হাফ করতে পারো তাহলে সেটা সিমেট্রিক নেচার শো করে এবং সেটা ভালো ফিট করে। ভালো ফিট করলেই তাকে কিন্তু ভাঙতে গেলে তোমার এনার্জি বেশি লাগবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সেই জন্য 2, 4, 6, 8, 10 এইরকম ধরনের কার্বন অ্যাটম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু মেল্টিং পয়েন্টটা, ইভেন নাম্বারের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা বেশি হচ্ছে, অডের ক্ষেত্রে কম হচ্ছে। এটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় সকলের কাছে? ব্যাপারটা পরিষ্কার কি পরিষ্কার নয়, নাকি অল ক্লিয়ার?
হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড। তো মেল্টিং পয়েন্টের বিষয়টা আমি নিয়ে আলোচনা করলাম। সলিবিলিটি, দেখ সবাই জানে লাইক ডিজলভস লাইক, লাইক লাইকে ডিজলভ করে, মানে কি, মানে হচ্ছে পোলার dissolves in polar solvent, non-polar compound dissolves in non-polar solvent. Already we have concluded that alkanes are non-polar, so dissolves in non-polar solvent like ether, benzene. পোলার সলভেন্ট মানে কি, তার ওয়াটার, এটা হচ্ছে পোলার সলভেন্ট, মানে যার মধ্যে নেগেটিভ পজিটিভ এরকম রয়েছে, দ্যাট ইজ কল্ড পোলার সলভেন্ট। তো এগুলো নন পোলার সলভেন্ট। ইথার, বেনজিন এর মধ্যে কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ ওরকম ধরনের কোনো ব্যাপার নেই। তো নন পোলার সলভেন্ট এরা, ওভারঅল পোলারিটি নেই, তো সেই জন্য সলিবিলিটি এরা নন পোলারে কিছুটা ডিজলভ করে, কিন্তু পোলার সলভেন্টে ডিজলভ করে না। চলো আগে, ডেন্সিটি। Alkanes are the least dense amongst the organic compound. এটা মনে রাখবি, লিস্ট ডেন্সিটি, কারণ তাদের মধ্যে মলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সই নেই। লিস্ট অ্যাট্রাকটিভ ফোর্স, ডেন্সিটি মানে কি, ডেন্সিটি মানে পার ইউনিট ভলিউমে কত মলিকিউল রয়েছে, ডেন্স মানে কত কাছাকাছি রয়েছে, কত কম্প্যাক্ট করে রয়েছে। অ্যালকেনগুলো নিজেদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সই নেই, তো তারা থোড়েই কাছাকাছি থাকবে, এত দূরে দূরে ঘুরে বেড়াবে, ডেন্সিটিটা কমে যাবে, কারণ মাস পার ইউনিট ভলিউম, ইউনিট ভলিউমে কম নাম্বারের মলিকুল থাকবে, তো মাস বাই ভলিউম, ভলিউমটা বেশি, মাসটা কম, ডেন্সিটি কম, ব্যাস, সো সিম্পল। তো অ্যালকেনগুলোর ডেন্সিটি সব থেকে কম, মানে যত অর্গানিক কম্পাউন্ড আছে তার মধ্যে লিস্ট ডেন্সিটি, লিস্ট, এর চাইতে কম কারণ নয়। তো এগুলো আমি বললাম ফিজিক্যাল প্রপার্টির কথা, আমি তোকে বললাম। আমি আগেই তোকে বলেছি পড়ানোর শুরুতে, আগের দিনকার, যে অ্যালকেনগুলোকে প্যারাফিন বলে, মানে তাদের অ্যাফিনিটি কম। তো কেমিক্যাল প্রপার্টির দিক থেকে সেই জন্য বোঝা যাচ্ছে যে এদের কিন্তু অন্য রিয়েজেন্টের প্রতি অ্যাফিনিটি কম, রিয়াকশন করার ক্ষমতা কম, দ্যাট মিনস এরা কিন্তু বেশি রিয়াকশন করবে না। তবুও কিন্তু অনেকগুলো রিয়াকশন রয়েছে যা আমাদের পড়তে হবে, আমি তোকে ডিটেলে বলছি, শোন। প্রথম কথা হচ্ছে কম্বাসন রিয়াকশন। তুমি যদি তাকে পোড়াও, দেখ আমি তোকে এখন বলে দিচ্ছি, তুই মনে রাখবি, এনি হাইড্রোকার্বন, সে যাই হোক, মিথেন হোক, ইথেন হোক, প্রোপেন হোক, বিউটেন হোক, পেন্টেন হোক, হেক্সেন হোক, যাই হোক না কেন, যে কোনো হাইড্রোকার্বন হোক না কেন, অন কমপ্লিট কম্বাসন প্রডিউসেস, কি প্রডিউস করে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এনার্জি প্রডিউস করে। হাইড্রোকার্বন হচ্ছে কি, ফুয়েল, পেট্রোল, ডিজেল, কেরোসিন, মিথেন, ইথেন, প্রোপেন, এলপিজি, সবই তো হাইড্রোকার্বন আছে। তো এগুলো তো বার্ন করে ফুয়েল পাওয়া যায়, গাড়ি চলছে, রান্না করছি, অটো চলছে, প্লেন চলছে, তো কেন, হাইড্রোকার্বন রয়েছে, হাইড্রোকার্বনকে বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড, যেমন মিথেন অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, বা বিউটেন রিয়াকশন করে অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, প্লাস হিট, মানে একটা এনার্জি আমরা এখান থেকে পাচ্ছি। তো দিস ইজ কম্বাসন রিয়াকশন। এরকম ভাবে কম্বাসন রিয়াকশন হয়, যে কোনো হাইড্রোকার্বনকে তুই বার্ন করে যাই দিক না কেন, যে কোনো হাইড্রোকার্বন দিক, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার হবেই হবে, কমপ্লিট কম্বাসন করলে কার্বন ডাইঅক্সাইড হবেই হবে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেক্টর। এবার চল আমরা দেখি যে হ্যালোজেনেশন। হ্যালোজেন তো জানিসই, যে হ্যালোজেন কাদেরকে বলে, জেনারেলি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে বলে, কিন্তু এখানে ফ্লুরো কম্পাউন্ড ছাড়া আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের কথাই মোস্টলি বলবো, কারণ ফ্লুরো কম্পাউন্ড কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে তৈরি করা যায় না।
তো ইন্ট্রোডাকশন অফ হ্যালোজেন, হ্যালোজেন মানে কি, এক্স, এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা ক্লোরিনও হতে পারে, ব্রোমিনও হতে পারে, আয়োডিনও হতে পারে। তো প্রথমে ক্লোরিনেশন, সাবস্টিটিউশন, একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন আসবে। তো এইচ আর সিএল এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। আমি বলেছি বারবার, আগের দিনকার অনেক রিয়াকশন বলার সময় বলেছি, কোন অংশটা চেঞ্জ হচ্ছে সেটা আগে তুই দেখে নে। আর এই আর আর সিএল জুড়ে গিয়ে কি হয়ে গেল, আর সিএল। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কন্ডিশন, কি কন্ডিশনে হবে, ইউভি লাইট অথবা হিট। হিট কতটা না আমি লিখে দিচ্ছি, 500 to 600 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে তুমি করতে পারো, বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন দিয়েও তুমি করতে পারো। অ্যালকাইল ক্লোরাইড তাতে তৈরি হবে আরসিএল। তো এই রিয়াকশন নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক কথা বলা হয়, তো আমি তোকে বলছি, তুই সেটা বোঝার চেষ্টা কর। তো বেসিক্যালি এখানে অ্যালকাইল হ্যালাইড বা ক্লোরাইড যখন আমরা তৈরি করছি, সেই রিয়াকশন কিন্তু কি না, সেই রিয়াকশন নর্মালি আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে মিথেন, তার একটা হাইড্রোজেনকে আলাদা করে রাখলাম, যেমনটা ঠিক বলেছিলাম, আর একটা ক্লোরিন জুড়ে গেল, HCl হয়ে গেল, প্লাস HCl, মেন যে অর্গানিক কম্পাউন্ডটা হলো CH3Cl, এই CH3 আর HCl দুটো জুড়ে গেল, জুড়ে গিয়ে CH3Cl হলো। রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন মানে কে ভালো রিয়াকশন করবে, রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন, সেটা ক্লোরিন সব থেকে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ফ্লুরিন আমরা আনলেস অ্যান্ড আদারওয়াইজ স্টেটেড, ফ্লুরিন নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা এখানে বলতে চাইছি না। তো আমরা প্রথমত ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের কথা বললাম, এবং রিঅ্যাক্টিভিটি অর্ডারটা তুই ভালো করে মনে রাখবি যে ক্লোরিন নর্মালি কি, ক্লোরিন বেশি রিঅ্যাক্টিভ, ক্লোরিন বেশি রিঅ্যাক্টিভ। পিরিয়ড টেবিলে ডান দিকে যারা থাকে তারা উপর থেকে নিচে গেলে রিঅ্যাক্টিভিটি আস্তে আস্তে কমে যায়। তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন সব থেকে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। কিন্তু এই রিয়াকশনটা কিভাবে হয় এবং তার পরবর্তী স্টেপগুলো কি কি, দেখ, একটা স্টেপ হওয়ার পরে ক্লোরিন চলে এলো, তোর কাছে ছিল কি মিথেন, তুই ক্লোরিন দিয়ে রিয়াকশন করেছিস, তাহলে CH3Cl হয়েছে, HCl হয়েছে। কিন্তু এক্সস্টিভ ক্লোরিনেশন, এক্সস্টিভ ক্লোরিনেশন মানে কি, মানে হচ্ছে যে তুমি কি করেছো বলো, হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন নিয়ে এসছো, পরিষ্কার ব্যাপার যে হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন এসেছে, কিন্তু আরো হাইড্রোজেন পড়ে রয়েছে, এখানে ক্লোরিন আসার পরেও কিন্তু আরো 3টে হাইড্রোজেন রয়েছে। তাহলে ওই হাইড্রোজেনের পরিবর্তে আরো ক্লোরিন আসতে পারে, দেখ আর একটা হাইড্রোজেন সরে গেছে এবং তার জায়গায় আরো একটা ক্লোরিন চলে এসেছে। তারপরে আবার দুটো হাইড্রোজেন আছে, আবার সেই একটা হাইড্রোজেন সরিয়ে দিলি, আবার 3টে ক্লোরিন চলে এলো, এখনো একটা রয়েছে, তো আর একটা চলে এলো, CCl4 হয়ে গেল। তো আস্তে আস্তে এই রিয়াকশনটা কিন্তু একটা স্টেপে কমপ্লিট হয় না। তুমি দেখতে পাচ্ছ যে মিথেনের 4টে হাইড্রোজেন আছে, তো এক এক করে একটা হাইড্রোজেন চলে গেল, একটা ক্লোরিন এলো, আবার পরের স্টেপে আরেকটা হাইড্রোজেন গেল, ক্লোরিন এলো, আবার পরের স্টেপে আরেকটা হাইড্রোজেন গেল, ক্লোরিন এলো, আবার আরেকটা হাইড্রোজেন গেল, ক্লোরিন এলো। তো আলটিমেটলি কি তৈরি হলো, কার্বন টেট্রাক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। দিস ইজ কল্ড এক্সস্টিভ মেথিলেশন, মানে বারবার বারবার এক্সস্টিভ ক্লোরিনেশন, সরি মিথিলেশন না, মেথিলেশনটা আলাদা জিনিস, অন্য রিয়াকশন, আমি সেটা বলবো। এক্সস্টিভ ক্লোরিনেশন মানে ক্লোরিনেশন আবার করা হচ্ছে, আবার করা হচ্ছে, আবার করা হচ্ছে, বারবার ক্লোরিনেশন করা হচ্ছে, দেন ইট ইজ কল্ড এক্সস্টিভ ক্লোরিনেশন। তো এই এক্সস্টিভ ক্লোরিনেশন করতে গিয়ে আমরা দেখছি যে যতগুলো অ্যালকেনে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনগুলো আস্তে আস্তে সেই হাইড্রোজেনগুলো কি হয়ে যাচ্ছে না, হাইড্রোজেনগুলো কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে, এবং তার জায়গায় কিন্তু একটা করে হ্যালোজেন ওখানে কিন্তু চলে আসছে। তো এই বিষয়টা কিন্তু
খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার যে এক্সস্টিভ ক্লোরিনেশনের বিষয়টা আমি বললাম। কিন্তু আমি যদি কন্ট্রোল করতে চাই, না আমার একটাই ক্লোরিন ঢোকানো দরকার, আমি 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 বেশি চাই না, যে বেশি ক্লোরিন ওখানে আসুক, মানে আমি একেবারে মিথেন ছিল, তার থেকে মিথাইল ক্লোরাইড, আবার তারপরে মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম, তারপরে CCl4, আমি এত দূর চাই না, সরি, আমি এইটাই চাই, মিথাইল ক্লোরাইড পর্যন্তই রিয়াকশনটাকে চাই। হবে কি? সম্ভব হবে কি? হ্যাঁ হবে। যদি আমি যদি এক্সেস নিয়ে মিথেনটা যদি বা অ্যালকেনটা যাকে করছি এক্সেস নিই, এবং এটা যদি খুবই লেস অ্যামাউন্ট নিই, তোর মনে আছে নিশ্চয়ই যে লিমিটিং রিয়েজেন্ট আমরা পড়িয়েছিলাম, জানি না এখন মনে আছে কিনা, আমি কিন্তু পড়িয়েছিলাম, গুরুত্ব সহকারে পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম, তার উপরে নিউমেরিক্যাল প্রবলেমও করিয়েছিলাম, নিশ্চয়ই তোর কাছে PDF পেয়ে যাবি। তো লিমিটিং অ্যামাউন্ট যদি তুই নিস, তাহলে মানে মিনিমাম অ্যামাউন্ট যেটা দিয়ে রিয়াকশন হয় সেটা ক্যালকুলেশন করে বের করা যায়, তো যদি তুই নিস তাহলে এটাই মেজর হয়। একদম যে এগুলো হবে না তা বলছি না, কিছু কিছু তো হবেই, কিন্তু মেজর অ্যামাউন্ট যেটা সেটা কিন্তু তৈরি হবে when excess of alkane is taken, exhaustive halogenation can be controlled। তুমি চাইলে কন্ট্রোল করতে পারো, একটা সাবস্টেন্স বেশি নিয়ে, রিয়েজেন্টটা কম্পারেটিভলি কম নিয়ে, লিমিটিং অ্যামাউন্ট নিয়ে রিয়াকশন করতে পারো, তাতে ফার্স্ট স্টেপের যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা এক্সক্লুসিভলি হবে, বাকি প্রোডাক্টও হয়তো হবে কিন্তু অতটা বেশি পরিমাণে হবে না। তো এটা একটা জিজ্ঞাসা করে পরীক্ষায়, তুমি এক্সস্টিভ ক্লোরিনেশনকে কি করে কন্ট্রোল করবে। এখন রিয়াকশনটা হয় কিভাবে, কিছু কিছু মেকানিজম কিন্তু আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিভাবে হয়? এই রিয়াকশনটার নাম হচ্ছে ফ্রি র্যাডিক্যাল হ্যালোজেনেশন রিয়াকশন। ফ্রি র্যাডিক্যাল হ্যালোজেনেশন রিয়াকশন। তো এই ফ্রি র্যাডিক্যাল হ্যালোজেনেশন রিয়াকশন এর ক্ষেত্রে প্রথমে কি হয় দেখ, পরপর স্টেপ ওয়াইজ, এটাতে তিনটে স্টেপ থাকে, 3 স্টেপস, তিনটে স্টেপে এই রিয়াকশনটা হয়। প্রথমে কি হয় না, ক্লোরিনের মধ্যে যে দেখ ক্লোরিন এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা নিয়ে নেয়, এই ইলেকট্রনটা নিয়ে নেয়, একে বলে কি, আগে পড়িয়েছিলাম হোমোলাইটিক ক্লিভেজ। এটা লাইটের প্রেজেন্সে হয়, ওই জন্য ইউভি লাইট বা হিট দিলেও হয়। তো ওর ইলেকট্রন নিয়ে নিয়েছে, এর ইলেকট্রন নিয়েছে, ডট দেয়া থাকে, এরকম ডট দেয়া থাকে, এগুলোকে বলে কি, ফ্রি র্যাডিক্যাল, হাইলি রিঅ্যাক্টিভ। চেন ইনিশিয়েশন, এই স্টেপটাকে বলে চেন কি শুরুয়াত, চেন শুরু হচ্ছে, চেন রিয়াকশন এটা, তার শুরু হলো এভাবে। স্টেপ 2 চলে গেলাম, ঠিক, তাকে বলে চেন প্রপাগেশন। সেখানে কি হয় না, সেই যে র্যাডিক্যালটা এলো, ও আবার মিথেনের সাথে, মধ্যে যে হাইড্রোজেনের সাথে যে বন্ড আছে, এইখানে যে বন্ড আছে, এই ক্লোরিন র্যাডিক্যালটা কি হলো না, এই হাইড্রোজেনকে ইনডিউস করলো যে তুমি এসো আমার কাছে, আমার সাথে, আমি তো র্যাডিক্যাল, তুমি ওখান থেকে একটা ইলেকট্রন ছাড়িয়ে নিয়ে চলে এসো, যাও ওর সাথে থাকতে হবে না, মিথাইলের সাথে থাকছে, যাও আমার সাথে এসো, আমি খুব ভালো। তো এলো, হ্যাঁ ঠিক আছে আসছি বলে হাইড্রোজেন ওর সাথে চলে এলো। তো ক্লোরিন তখন, মিথাইল গ্রুপ কি করবে না, আমি তো, ও চলে গেছে, আমি তাহলে এখন এরকম পড়ে রয়েছি, তাহলে মিথাইল এরকম পড়ে রয়েছে, মিথাইল র্যাডিক্যাল তৈরি হয়ে গেছে, দেখ দিস ইজ মিথাইল র্যাডিক্যাল, কত সিম্পল ব্যাপার। তো ক্লোরিন হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি হয়ে গেছে মিথাইল র্যাডিক্যাল। মিথাইল র্যাডিক্যাল এবার কি করবে না, মিথাইল র্যাডিক্যাল এবারে কি করবে না, ও আর একটা ক্লোরিনের কাছে যাবে, আমাকে ক্লোরিন এরকম করেছে, তাহলে আমি আর একটা ক্লোরিনের কাছে যাব, এই ক্লোরিনকে বলবে এসো আমার কাছে, আমারও একটা ইলেকট্রন আছে, তুমি একটা ইলেকট্রন দাও। আর এই ক্লোরিনটা
ওটা আর একটা ক্লোরিন র্যাডিক্যাল তৈরি করবে আর এখানে মিথাইল ক্লোরাইডটা তৈরি হয়ে যাবে। দেখ মজাদার ব্যাপার, কারণ চেন প্রোপাগেশন মানে সেখানে কিন্তু একটা র্যাডিক্যাল যখন ইউজ হবে তখন নতুন আর একটা র্যাডিক্যাল তৈরি হবে। না তৈরি হলে রিয়াকশনটা যাবে কি করে? রিয়াকশনটা ওই যে ক্লোরিন র্যাডিক্যালটা এখান থেকে তৈরি হলো, এটা আবার এখানে চলে আসবে, এখানে চলে এসে মিথেনের সাথে হাইড্রোজেনের সাথে আবার করবে, আবার এটা হবে। এরকম ভাবে প্রোপাগেশন, প্রোপাগেশন মানে কি? চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, এরকম ভাবে হবে। তো বোঝার চেষ্টা কর, ব্যাপারটা তো বুঝতে পারছিস। ক্লোরিন র্যাডিক্যাল এলো, দেখ দিস ইজ ইম্পর্টেন্ট, ক্লোরিন র্যাডিক্যাল এলো, হাইড্রোজেন র্যাডিক্যাল ভাঙলো, তার ফলে এখানে একটা মিথাইল র্যাডিক্যাল তৈরি হলো। মিথাইল র্যাডিক্যাল তুই কখন এরকম বলবি না, ও মিথাইল র্যাডিক্যাল হয়েছে আর একটা ক্লোরিন র্যাডিক্যাল এসে এসে এরকম মিথাইল ক্লোরাইড হয়ে যাবে। দিস ইজ নট, এভাবে প্রোপাগেশন হয় না। প্রোপাগেশন মানে হচ্ছে র্যাডিক্যাল যখন ইউজ হবে তখন আরেকটা নতুন, এখানে তো রিঅ্যাকশনটা স্টপ হয়ে গেল, এখানে তো রিঅ্যাকশনটা বন্ধ হয়ে গেল, একটা র্যাডিক্যাল জুড়ে গেল, তো কি হলো? না, মজাদার ব্যাপার ওটা নয়। র্যাডিক্যাল যখন জুড়বে, প্রোডাক্ট তৈরি হবে, তখন আরেকটা নিউ র্যাডিক্যাল ফর্ম করবে, নিউ র্যাডিক্যাল ফর্ম করবে। তুই বললাম প্রোপাগেশন মানে কি? এটা যদি হয় তাকে বলে টার্মিনেশন, মানে যখন রিয়াকশনটা শেষ হয়ে যাবে তখন এই স্টেপটা হবে, CH3 র্যাডিক্যাল প্লাস CH3 র্যাডিক্যাল। কেউ বললো স্যার এটা আমি আমার ইচ্ছা করছে আমি এরকম ধরনের করব, ক্লোরিন র্যাডিক্যাল Cl2, হ্যাঁ করতে পারো, কিন্তু কোনো লাভ হবে না। Cl2 ছিল, Cl2 চলে এলো। কেউ আর বলতে পারে স্যার CH3 র্যাডিক্যাল একটা, আর একটা কি CH3 র্যাডিক্যালের সাথে জড়িত? হ্যাঁ হতেই পারে, C2H6 হতে পারে। হতে পারে না কেন? হতে পারে, ইচ এন্ড এভরি পসিবিলিটি। কিন্তু এই সমস্ত যে রিয়াকশন গুলো, সেগুলো র্যাডিক্যাল ইউজ হচ্ছে কিন্তু নতুন র্যাডিক্যাল তৈরি হচ্ছে না। এটা বোঝার চেষ্টা কর যে র্যাডিক্যাল ইউজ হবে এবং নিউ র্যাডিক্যাল ফর্ম করবে। অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গাটা ভুল করে, ভাবে যে ধর মিথাইল র্যাডিক্যালের সাথে ক্লোরিন র্যাডিক্যাল তো জুড়ে গেলেই তো ভালো, এটার সাথে এটা জুড়ে গেল মিথাইল ক্লোরাইড, কি যে বলে কিছু জানে না, এ বাজে লোক। না, এরকম বলতে নেই। ব্যাপারটা কি না, মিথাইল র্যাডিক্যাল যদি ক্লোরিনের সাথে জোড়ে তাহলে এর সাথে মিথাইল ক্লোরাইড তৈরি করবে এবং আর একটা ক্লোরিন র্যাডিক্যাল তৈরি হবে। মজাটা হচ্ছে এই জায়গাটা যে একটা র্যাডিক্যাল ইউজ হলো আর একটা নতুন র্যাডিক্যাল তৈরি হলো। তাহলে কি বলে চেন রিয়াকশন, চেন রিয়াকশন কথাটার সাথে সামঞ্জস্যপূর্ণ। চেন রিয়াকশন মানে কি? নিশ্চয়ই তুই ফিল করতে পারছিস যে চেন রিয়াকশন বলতে কি বোঝায়, একটা শুরু হলো আরেকটা এরকম ভাবে পরপর চেন রিয়াকশন তাকে বলে। তাহলে 2 নম্বর হয়ে গেল। চেন টার্মিনেশন স্টেপটা হচ্ছে সেখানে, আর এই স্টেপটা যখন হবে তখন কিন্তু রিয়াকশনটা শেষ হয়ে আসছে, তখন কিন্তু র্যাডিক্যাল গুলো ইউজ হচ্ছে কিন্তু নতুন কোনো কিছু তৈরি হচ্ছে না। তো দেখ CH3 র্যাডিক্যাল CH3Cl, Cl র্যাডিক্যাল Cl2, CH3 র্যাডিক্যাল CH3 এগুলো কিন্তু চেন টার্মিনেশন, চেন টার্মিনেট করছে, চেনটা বন্ধ হয়ে যাচ্ছে, চেনটা শেষ হয়ে যাচ্ছে। তো এরকমটা হতে পারে, টার্মিনেটিং স্টেপস গুলো হচ্ছে এগুলো। এসব থেকে কোশ্চেন দেয়, ছোটখাটো কোশ্চেন দেয়, তো আগে পড়তে হবে, জানতে হবে। আমরা কোশ্চেন আনসার করবো, আমরা হয়তো অনেক সময় আছে, অনেক কিছুই আমাদের পড়া হয়ে গেছে। নিশ্চয়ই দেখেছি অনেকে অনেক ডিম্যান্ড করছে, বলছে যে এই চ্যাপ্টারটা আবার পড়ান, ওই চ্যাপ্টারটা আবার পড়ান, এরকম আমার কাছে হোয়াটসঅ্যাপ আসছে। তো যাক, আমি সবাইকেই সন্তুষ্ট করার চেষ্টা করব, আমি যতদূর সম্ভব যেগুলো বলছে সবাই, আমি সেগুলো রিপিট করব, হয়তো অন্য ফর্মে, হয়তো একটু কম্প্যাক্ট ওয়েতে বা অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এরকম ভাবে করব, ডেফিনেটলি করব। আমার কাছে কোনো স্টুডেন্ট বলবে আর আমি সেটা করব না, এরকম কারণে হতেই পারে না। তো আমি নিশ্চয়ই হেল্প করে দেবো। তো এরকম নাইট্রেশন, হ্যালোজেনেশনের কথাটা বললাম, নাইট্রেশনের কথা এবারে চলে এলাম। একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ক্লোরিনেশনের মতো করেই কিন্তু ব্রোমিনেশনটা হয়, কিন্তু আয়োডিনেশনটা সেটা কিন্তু খুব একটা ভালো হয় না। আমি তোকে এ নিয়ে কিছু কথা বলছি, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর যে আয়োডিনেশনটা কিরকম ভাবে হয়। আয়োডিনেশন, আয়োডিন খুব বেশি রিয়াক্টিভ নয়, সেই জন্যে মিথেনের সাথে যখন আয়োডিন রিয়াকশন করে তখন এই রিয়াকশনটা রিভার্সিবল হয়, CH3I plus HI, and this reaction is very much slow reaction. তো রিয়াকশনটাকে ইউনিডাইরেকশনাল করার জন্য এখানে কিছু we have to use some oxidizing
agents like mercuric oxide or nitric acid to destroy HI produced in the right hand side of the reaction. এই যে রিয়াকশন এইচআইটা তৈরি হয়েছে, এই এইচআই আবার এর সাথে রিয়াকশন করে আবার এদিকে রিয়াকশনটা চলে আসতে পারে। তো যাতে এদিকে রিয়াকশনটা না আসে, রিয়াকশনটা যাতে ব্যাকওয়ার্ড দিকে না আসে, সেই জন্য কি করা হয় না, সেই জন্যে এখানে কিছু অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয়। এরা কি করবে না, এই অক্সিডাইজিং এজেন্টগুলো HI কে কনভার্ট করবে আয়োডিনে, অক্সিডাইজ করে আয়োডিনে কনভার্ট করবে, যাতে করে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হতে পারবে না। HI যদি নাই থাকে তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কি করে হবে? ব্যাকওয়ার্ড রিয়াকশনটাকে বন্ধ করে ফরওয়ার্ড রিয়াকশনটা করার জন্যই কিন্তু এই মার্কিউরিক অক্সাইড এটা ইউজ করা হয়। এটা কোনো কোনো বইতে লেখা আছে, তো আমি এখানে প্রেজেন্টেশনের মধ্যে দিইনি, কিন্তু আমি তোকে বলে দিলাম, আলাদা করে বোর্ডে লিখে দিলাম। তো এটা একটা কথা। তো চল নাইট্রেশন অফ অ্যালকেন সেই ব্যাপারটাই চলে আসে। নাইট্রেশন খুব সিম্পল ব্যাপার, যে আমরা কিন্তু এখানে নাইট্রো গ্রুপ নিয়ে আসব। নাইট্রো গ্রুপ এখানে কি না, এখানে এটা এর সাথে পড়ে গেছে, আমি তোকে বলছি এটা HNO3টা কিভাবে লেখা হবে আমি তোকে বলে দিচ্ছি। আর এইচ এটা লেখা হলো, আর এর সাথে তুই কি করবি না HNO2, দেখ HNO2 এটাকে কি করে লিখবি না OH, HNO3 OH আর তার সাথে কি NO2 করে লিখে দিবি, তাহলে HNO3 হয়ে গেল। তো HONO2 এখান থেকে জল বের করে দে, তাহলে আর NO2 জুড়িয়ে দে, তাহলে NO2 হয়ে যাবে। সিম্পল ব্যাপার। টেম্পারেচারটা শুধু মনে রাখবি 423 থেকে 698 কেলভিনের মধ্যে এই রিয়াকশনটা করা হয়, জল তৈরি হয় এই রিয়াকশনটা। খুব সিম্পল ব্যাপার। নাইট্রিক অ্যাসিডকে তুই ভেঙে নিবি, OH NO2 ভেঙে নিয়ে তার থেকে এই রিয়াকশনটা করাবি। দিস ইজ কল্ড নাইট্রেশন রিয়াকশন। যেমনটা ধর এখানে NO2 ছিল, এখানে পড়ে গেছে, বা এখানে NO2 ছিল, তাহলে কি হলো না CH4 CH3 হয়ে যাবে, একটা H এখান থেকে সরে গেল, CH3NO2, C2H5 C2H6 ছিল, একটা হাইড্রোজেন এখান থেকে H আর OH মিলিয়ে C2H5NO2 হয়ে গেল। একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে তার জায়গায় তুই একটা NO2 বসিয়ে দিবি। দিস ইজ কল্ড নাইট্রেশন। কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিয়ে এই রিয়াকশন করানো হয়, নাইট্রেশন। চলো আগে, সালফোনেশন সালফিউরিক অ্যাসিড দিয়ে করা হয়, এবং ইনকর্পোরেশন অফ SO3H গ্রুপ। SO3H গ্রুপ নাইট্রেশন যেরকম NO2 গ্রুপ নিয়ে আসাকে বলে নাইট্রেশন, সেরকম SO3H গ্রুপ নিয়ে আসাকে বলা হয় সালফোনেশন। বাকি সবসময় সাবস্টিটিউশন রিয়াকশনই হবে, এখানে তো অন্য কোনো রিয়াকশন হওয়ার চান্স নেই। ইন্ট্রোডাকশন অফ সালফোনিক গ্রুপ, এই গ্রুপটাকে বলে সালফোনিক গ্রুপ, SO3H গ্রুপ। তো SO3H, তাহলে H2SO4 কে ভেঙে নিবি, এইভাবে করতে থাকবি, দেখবি কোনো অসুবিধা হবে না। HO অন্য অ্যাসিড দিলেও সহজেই তুই করতে পারবি। SO3H, তাহলে দেখ H আর OH SO3H, তাহলে OH আর OH আর এটা মিলিয়ে জল করে দে, তাহলে SO3H আর এর সাথে SO3H জুড়ে গেল, জুড়ে গিয়ে এখান থেকে ওয়াটার তৈরি হয়ে গেল। কি হল, কে কথা বলছিস? তো किसने बात कर रहा है? अच्छा, তো সালফোনিক অ্যাসিড গ্রুপ চলে আসবে, SO3 প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা করা হয়, SO3 প্রেজেন্সে করা হয়, মানে ওলিয়াম। আইসোমেরাইজেশন অফ অ্যালকেনস। আইসোমেরাইজেশন মানে কি, তার একটা আইসোমারে যাও,
বেশিরভাগ তো চেন আইসোমার হয়। তো চেন আইসোমার কিভাবে করব আমি দেখাচ্ছি তোকে। চেন আইসোমার কিভাবে করা হবে না, ধর এন অ্যালকেন আছে, এন অ্যালকেন মানে উইদাউট এনি ব্রাঞ্চ, এন মানেই তো নর্মাল, উইদাউট এনি ব্রাঞ্চ। এর আইসোমার কি, উইথ ব্রাঞ্চ। তো আইসোমেরাইজেশন কথার মানে কি, দ্য প্রসেস অফ কনভার্সন অফ ওয়ান আইসোমার ইনটু অ্যানাদার আইসোমার ইজ কল্ড, একদম সিম্পল ব্যাপার, একদম সোজা ব্যাপার, আইসোমেরাইজেশনের ডেফিনিশন খুব সোজা ব্যাপার, যে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার করব, কোনো একটা রিএজেন্ট ফিএজেন্ট দিয়ে টেম্পারেচার প্রেসার দিয়ে করা হবে। তো সেই রিয়াকশনটাকেই বলে কি, সেটাকেই বলে আইসোমেরাইজেশন রিয়াকশন। তো আমরা কি রিএজেন্ট ইউজ করছি, কার থেকে কি হচ্ছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা তো সেটা দেখতে গিয়ে প্রথমেই যেটা দরকার, আমরা এন বিউটেন নিয়েছি, দেখ উইদাউট এনি ব্রাঞ্চ, CH3 CH2 CH2 CH3, কোনো ব্রাঞ্চ নেই। ভালো করে এটা মনে রাখবি, AlCl3 কনসেন্ট্রেট HCl এর মিক্সচার একটা হলে হবে না, মিক্সচার প্লাস হিট। তো কি হয়েছে, আইসোবিউটেন, মানে কি একটা ব্রাঞ্চ চলে এসছে, এখান থেকে এখানে কোনো পার্থক্য নেই, শুধু একটা ব্রাঞ্চ হয়ে গেছে। এটা 4টে কার্বন নর্মাল চেনে ছিল, এটা একটা মিথাইল এরকম ব্রাঞ্চে চলে এসছে। তো ব্যাপারগুলো বোঝার চেষ্টা করে, এমন কিছুই ব্যাপার নয়। তোকে রিএজেন্ট গুলো এটা দিতে হবে, এটা খুব, এগুলো মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে 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 এগুলো চলে আসবে। অর্গানিক কেমিস্ট্রি এমন কিছু আমারই ঘটনা নয়, নাম ফাম থেকেই তুই বুঝে যাবি। 2 মিথাইল পেন্টেন, এই দেখ 1 2 3 4 5, 2তে মিথাইল আছে, 2 মিথাইল পেন্টেন। আর একটা ব্রাঞ্চ করে দিলাম এখানে, দেখ 2 3 1 2 3 4 2 3 ডাইমিথাইল বিউটেন। তো তোকে বলবে যে 2 মিথাইল পেন্টেন থেকে 2 3 ডাইমিথাইল বিউটেন তুমি কি করে তৈরি করবে বলো। তুই বলবি যে এটা দিয়ে হিট করবো, LCl3 HCl দিয়ে হিট করবো। এটা না বলে যদি অন্য কিছুর নাম বলিস, কেটে জিরো বসিয়ে দেবে। এটাই হচ্ছে ব্যাপার, যে রিএজেন্ট মাস্ট বি স্পেসিফিক, এই রিয়াকশনে এই রিএজেন্টটা লাগে। তাহলে ওই রিয়াকশনটা ওখানে ইউজ করেছিলাম, এই রিএজেন্টটা এখানে ইউজ করেছি, এখানে ওই রিএজেন্টটা ইউজ করে দেবো, এরকম হবে না। যে কোনো রিএজেন্ট যখন তখন ইউজ করা যায় না। তো ব্রাঞ্চ লেস ব্রাঞ্চ চেন কনভার্টেড টু মোর ব্রাঞ্চ চেন, এই রিএজেন্টটা দিয়ে ইউজ করতে হয়, LCl3 HCl এর মিক্সচারটা দিয়ে এটা করতে হয়। পাইরোলিসিস, অ্যালকেনের আর একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন হচ্ছে কি, পাইরোলিসিস। পাইরোলিসিস কি আমি তোকে বলছি, একদম বইতে অনেক বড় করে ডেফিনেশন বা এইসব কথাবার্তা লেখা আছে, আমি তোকে সিম্পল ওয়েতে পাইরোলিসিসের ব্যাপারটা কি তোকে বলছি। তুই হিট করবি কিন্তু এয়ার থাকবে না, এয়ারের অ্যাবসেন্সে তুই হিট করে ভেঙে দিবি, দ্যাট ইজ কল্ড পাইরোলিসিস। যাতে কিনা লোয়ার অ্যালকিন তৈরি হবে, থার্মাল ডিকম্পোজিশন, অ্যালকেনকে থার্মালি ডিকম্পোজ ইন অ্যাবসেন্স অফ এয়ার, এটা গুরুত্বপূর্ণ, এই দিস ইজ ইম্পর্টেন্ট, পাইরোলিসিসে এইটা ব্যাপারটা গুরুত্বপূর্ণ। টু গিভ লোয়ার অ্যালকিনস, মানে বড় কার্বন থেকে ছোট কার্বনের একটা অ্যালকিন তৈরি হবে। আমি তোকে এক্সাম্পল দেখাবো, কিন্তু তার টাইপও আমি তোকে বলবো। তো এয়ারের অ্যাবসেন্সে কোনো কম্পাউন্ড নিয়েছিস, তাকে ডিকম্পোজ করে অ্যালকিন তৈরি করা, এর প্রসেসটাকেই বলে পাইরোলিসিস বা ক্র্যাকিং। তো ক্র্যাকিং, এখানে পাইরোলিসিসের ক্ষেত্রে আমরা ক্র্যাকিং এর একটা আলাদা নাম দিই, যেটা আমি তোকে দেখাচ্ছি যে ক্র্যাকিং কোনটাকে বলে। তো পাইরোলিসিস অ্যাকচুয়ালি দু রকমের হয়, কি না, পাইরোলিসিস 2 টাইপস। ডিহাইড্রোজেনেশন মানে কি, ইট ইনভলভস দ্য ব্রেকিং অফ কার্বন হাইড্রোজেন বন্ড অনলি, সেখানে শুধু কার্বন হাইড্রোজেনের বন্ডটাই ভাঙবে,
ধর এরকম ধরনের কার্বন হাইড্রোজেন 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 কার্বন হাইড্রোজেন 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 এসব আছে। তো যদি ডিহাইড্রোজেনেশন করিস তাহলে এই যে বন্ড আছে কার্বনের সাথে হাইড্রোজেনের, এই বন্ডটাই শুধুমাত্র ভাঙবে ডিহাইড্রোজেনেশন করলে। কিন্তু ক্র্যাকিং ক্র্যাকিং সেটাতে কিন্তু ব্রেকিং অফ কার্বন হাইড্রোজেন, এই বন্ডটাও ভেঙে যাবে, কার্বন 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 হাইড্রোজেন দুটো বন্ডই ভেঙে যাবে, লোয়ার অ্যালকেনও তৈরি হতে পারে, লোয়ার অ্যালকিনও তৈরি হতে পারে। সেই জন্যে পাইরোলিসিস যদি ডিহাইড্রোজেনেশন করিস তাহলে কিন্তু শুধুমাত্র কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙবে, কার্বন কার্বন বন্ড কিন্তু কখনোই ভাঙবে না। কন্ডিশনের ফারাক আছে, অবশ্যই কন্ডিশনের ফারাক আছে, কম টেম্পারেচার বেশি টেম্পারেচার ইত্যাদির ফারাক আছে। ক্র্যাকিংটাতে কিন্তু কার্বন কার্বন বন্ড ব্রেক করতে পারে, কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করতে পারে, যা চাইবে তাই করতে পারে। ক্র্যাকিং প্রসেসটাই এমন, সেখানে লোয়ার অ্যালকেনও তৈরি করতে পারিস, লোয়ার অ্যালকেনও তৈরি করতে পারিস। ব্যাপারটা মাথায় রাখবি যে পাইরোলিসিস কিন্তু দুরকম টাইপের হয়, যেমন প্রয়োজনীয়তা সেই অনুযায়ী পাইরোলিসিস করা হয়। অ্যাকচুয়ালি কি জানিস, এই যে অ্যালকেনগুলো যেগুলো মানে পেট্রোল মানে মাটির তলায় যেগুলো পাওয়া যায় সেগুলো তো হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বনগুলোকে অনেক মিক্সচার থাকে, তাদেরকে ট্রিটমেন্ট করে তাদেরকে বড় কার্বন চেন থেকে ছোট কার্বন চেন, এই ধর এলপিজি তৈরি হচ্ছে তো এন বিউটেন আছে, প্রোপেন আছে ওর মধ্যে, তো বড় কার্বন চেনের কম্পাউন্ডগুলোকে ক্র্যাক করে ভেঙে ছোট কার্বন চেনের কম্পাউন্ড তৈরি করা যেতে পারে। এই কারণে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলোর অ্যাপ্লিকেশন সাইড, এগুলো অ্যালকেনের অ্যাপ্লিকেশন সাইড। অনেকে অ্যালকেনের রিয়াকশন একটা দুটো প্রিপারেশন করেই শেষ করে দেয়, কিন্তু অ্যালকেনের আরো একটা পার্ট আছে যে পার্টটা কিন্তু ভুললে চলবে না। অ্যালকেনের আজকে অ্যালকেনগুলো না থাকলে, হাইড্রোকার্বন না থাকলে আমাদের পৃথিবীতে আমরা সিভিলাইজই হতে পারতাম না। আমাদের গাড়ি ঘোড়া থেকে শুরু করে কিছুই চলতো না, ইলেকট্রিসিটি জেনারেট করা মুশকিল হতো, যে কোনো এনার্জি সোর্স কিন্তু আমাদের খুব কমে যেত, সানলাইটের উপর ভরসা করতে হতো। তো দিস ইজ ইম্পর্টেন্ট, এই কারণেই আমি বললাম। তো ব্যাপারটা ক্র্যাকিং এর ব্যাপারটা আমি তোকে বললাম। তো এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তুই দেখ, পরিষ্কারভাবে দেখতে পাবি যে এখানে কিন্তু ডিহাইড্রোজেনেশনের কথা বলছি। ডি কথাটার মানে হচ্ছে সবসময় মনে রাখবি রিমুভাল। তো এখানে হাইড্রোজেনের কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডটা ব্রেক করবে, তো সেখানে কিন্তু আমরা প্রোপিন তৈরি হবে এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে, এই উপরের যেটা সেটা। কিন্তু যদি তুই এখানে ক্র্যাকিং করিস অবশ্যই একটু হায়ার টেম্পারেচার, তখন কি হবে না, এখান থেকে কার্বন কার্বন বন্ডও ব্রেক করেছে, নাহলে একটা মিথেন বেরোলো কি করে, প্লাস কার্বন হাইড্রোজেন বন্ডও ব্রেক করেছে, ডাবল বন্ড হলো কি করে, ব্রেকিং অফ কার্বন হাইড্রোজেন অ্যান্ড কার্বন কার্বন বন্ড। তো জাস্ট আমি সিম্পল এক্সাম্পল দিয়েছি, আমি জটিল এক্সাম্পল পছন্দ করি না, ফালতু মাথা ঘামানোর দরকারও নেই। তুই যতটা দরকার ততটাই তুই পড়বি, তাতেই তোর পরীক্ষাতে সব থেকে ভালো রেজাল্ট হবে। তোর যেগুলো দরকার, যে সব জায়গা থেকে কোশ্চেন আসে, বই তো থরলিই পড়ানো হচ্ছে, কিন্তু জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তুলে, বাকি জায়গা ফালতু কিছু নেই। বই একটা মোটা করার জন্য অনেক ফালতু কথাবার্তা লেখা রয়েছে, তুই দেখবি তোকে যা পড়ানো হচ্ছে তুই এবার পড়ে দেখবি সেই কথাই লেখা রয়েছে, কিন্তু অনেক কথাবার্তা দিয়ে লেখা রয়েছে। ন্যাচারালি সেরকম চাপের কোনো ব্যাপার নেই, তুই তো পুরো সিলেবাসটা 11-এর প্রায় পড়ে ফেলেছিস, তুই বুঝতেই পারছিস যে এমন কিছু আহামরিক কিছু ঘটনা নেই এর মধ্যে যে তুই দুর্বোধ্য বুঝতে পারবি না ইত্যাদি। এক থার্মোডাইনামিক্স ছাড়া বাকি অন্য জায়গায় চাপের কোনো জায়গাই নেই। থার্মোডাইনামিক্সই একমাত্র চ্যাপ্টার যেটা কিনা সের বলে যে চ্যাপ্টার, সেই 11-12 যত চ্যাপ্টার আছে তার মধ্যে কিন্তু 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে থার্মোডাইনামিক্স, এটা আমি বরাবরই বলি। এবং থার্মোডাইনামিক্স আমার ফেভারিট আর কি, সব থেকে আমি ভালোবাসি থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটাকে। তো কিন্তু স্টুডেন্টের কাছে কিন্তু চাপের জায়গা থার্মোডাইনামিক্স। অ্যারোমেটাইজেশন চলে এলাম, যে একটা অ্যালকেন তাকে কিন্তু আমি অ্যারোমেটিক কম্পাউন্ডে কনভার্ট করতে পারি, দিস ইজ কল্ড অ্যারোমেটাইজেশন। ব্যাপারটা বুঝে নে, দ্য কনভার্সন অফ অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস ইনটু অ্যারোমেটিক কম্পাউন্ডস ইজ নোন অ্যাজ অ্যারোমেটাইজেশন। অ্যালিফ্যাটিক কম্পাউন্ড থেকে তুমি অ্যারোমেটিক কম্পাউন্ডে যাও, তাকে বলে অ্যারোমেটিক কম্পাউন্ড। তো অ্যালকেনের কিন্তু কার্বন নাম্বার কিন্তু কতগুলো হতে হবে, যে কোনো অ্যালকেনকে নিয়ে হিট করতে শুরু করে দিলে না, তা হবে না।
6 থেকে 10 কার্বন অ্যাটমের মধ্যে থাকতে হবে। কনভার্টেড ইনটু বেনজিন or its derivative at high temperature in presence of catalyst. অ্যালকেন গুলো 6টা থেকে 10টা কার্বন অ্যাটমের মধ্যে নিবি, হাই টেম্পারেচার দিয়ে রিয়াকশন করাবি। ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি লাগবে আমি তোকে বলে দিচ্ছি, করলে সেখান থেকে দেখতে পাবি যে তৈরি হচ্ছে কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড। তো দেখ সেটা আমরা এরকম এন হেক্সেন নিয়েছি, কটা কার্বন? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ক্যাটালিস্ট ভালো করে মনে রাখবি, কিপ ইন মাইন্ড Cr2O3 773 কেলভিন হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে এখান থেকে, তাহলে একটা রিং সিস্টেম প্রথমে তৈরি হয়ে গেল। হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন বেরোলো, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোলো, এই জায়গাটা ডাবল একটা বন্ড হয়ে গেল, জুড়ে গেল। এবারে আবার হিট করলে 3টে হাইড্রোজেন, মানে এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, সাইক্লোহেক্সেন থেকে বেনজিন তৈরি হয়ে গেল। এই প্রসেসটার নাম হচ্ছে অ্যারোমেটাইজেশন। অ্যারোমেটিক কম্পাউন্ডে যা হচ্ছে, অ্যারোমেটিক কম্পাউন্ডে কনভার্ট করা হচ্ছে ওপেন চেন কম্পাউন্ড থেকে অ্যালকেন কম্পাউন্ডকে অ্যারোমেটিক। এটা খুবই দেয় পরীক্ষায়, এবং তুই এই ক্যাটালিস্টের নামটা মনে রাখবি, Cr2O3 L2O3। এটাই তো সব না, এই সমস্ত বিষয়গুলোই একটু মনে রাখতে হয়। এগুলো না মনে রাখলে কি করে হবে? এগুলো অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু তোর কিছু অসুবিধা হবে না, আমি তোকে বলছি যে অসুবিধা হবে না, কারণ আমরা বারবার প্র্যাকটিস করাবো। তুই যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবি, দেখবি কোনো সেরকম অ্যাজ সাচ প্রবলেম হবে না। স্টিমের সাথে রিয়াকশন, অ্যালকেনের, সেটাও একটু দরকারি এই কারণেই যে একটা গ্যাসের মিক্সচার তৈরি হয়, এই কার্বন মনোক্সাইড হাইড্রোজেন, একে বলে সিন গ্যাস, সিনথেসিস গ্যাস। এটা একটা ভালো ফুয়েল। কার্বন মনোক্সাইড আছে, তার মধ্যে হাইড্রোজেন আছে, তো কার্বন মনোক্সাইডও বার্ন করে কার্বন ডাইঅক্সাইড দেয়, এনার্জি দেয়, এবং হাইড্রোজেন দেয়। তো মিথেনের সাথে স্টিম, নিকেল ক্যাটালিস্ট, সব ক্যাটালিস্টগুলো আলাদা আলাদা, কিন্তু LCl3 ক্যাটালিস্ট, নিকেল ক্যাটালিস্ট, Cr2O3 L2O3 ক্যাটালিস্ট। তো এরকম স্টিমের সাথে রিয়াকশনের কথা আমি তোকে বললাম। এবারে তোকে আমি একটা বলি একটা কথা, যে সম্পর্কে বইতে খুব কমই লিখছে, কিন্তু এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ব্যাপার, নকিং অ্যান্ড অ্যান্টি নকিং ফেনোমেনন। এই নকিং কি বা অ্যান্টি নকিং কিভাবে করা যায়? নকিং মানে হচ্ছে কি না, যখন এই পেট্রোল বা ডিজেল এগুলো যখন বার্ন করে, তখন একটা অবজেকশনেবল সাউন্ড হয়, আনইউজুয়াল সাউন্ড প্রডিউসড হয়। বার্ন করার সময় গাড়ির কম্বাসন ইঞ্জিনে একটা আওয়াজ হয়, আনইউজুয়াল, এবং গাড়িটা ভিতরে ভিতরে কাঁপতে থাকে, থরথর করতে থাকে। আনইউজুয়াল সাউন্ড প্রডিউসিং ডিউরিং ওয়ার্কিং অফ অ্যান ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন due to the irregular burning of the fuel is known as knocking. knocking মানে দরজায় এসে ঠকঠক করছে না, গাড়ির ফুয়েলের ইরেগুলার বার্নিং। সেটা কিভাবে হতে পারে আমি সেটাও কথা তোকে বলবো। ইরেগুলার বার্নিং হওয়ার জন্যে গাড়ি যখন যায় তখন কিন্তু তার মধ্যে একটা সাউন্ড হতে পারে, এবং একটা ভাইব্রেশনও হতে পারে। এখানে ভাইব্রেশন লেখা নেই, কিন্তু ভাইব্রেশন হতে পারে। এটা কি কন্ট্রোল করা যায় কি? হ্যাঁ, এটাকে কন্ট্রোল করা যায়, এটাকে কন্ট্রোল অবশ্যই করা যায়। তো এটাকে কন্ট্রোল করা যায় যেটা দিয়ে অ্যাডিটিভ টু দ্য পেট্রোল হুইচ ক্যান রিডিউস দ্য নকিং টেন্ডেন্সি অফ পেট্রোল। পেট্রোলের মধ্যে বাইরে থেকে একটা কম্পাউন্ড দিতে হয়, সেটা কি না, তেল মানে হচ্ছে টেট্রাইথাইলেট। এই টেট্রাইথাইলেটটা কি করে না, এর মধ্যে যায়, পেট্রোলের মধ্যে দেয়া হয়, এবং এটা গিয়ে যখন ইঞ্জিনটা বার্ন করে, যে হাই এনার্জি লিবারেট করে, সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে এবং নিজে কনভার্ট হয়ে যায়, নিজে লেড মনোক্সাইড, লেড ডাইঅক্সাইড ইত্যাদি হয়। কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছে যে এই যে লেড, টেট্রাইথাইলেট, এটা ইউজ করলে কি হয়
না অ্যাটমসফিয়ারে লেড এর পার্সেন্টেজ বেড়ে যায়। তো লেডের পার্সেন্টেজ যদি বেড়ে যায় তাহলে লেড থেকে কিন্তু লাংসের বা হার্ট ডিজিজ বিভিন্ন রকমের ডিজিজ হতে পারে, কারণ লেডটা হচ্ছে একটা পয়জনাস একটা মেটাল। হিউম্যান বডিতে কিন্তু লেডের এফেক্টটা খুব বেশি, যত মেটাল আছে তার মধ্যে লেডের এফেক্টটা কিন্তু মারাত্মক এফেক্ট। তো এই লেড, সেই জন্যে আনলেডেড পেট্রোল ইউজ করতে হবে, লেড দেয়া যাবে না। তো তাহলে নকিং কিভাবে কমাবো? আনলেডেড পেট্রোল ইউজ করতে হবে। তো তার জন্যে আর একটা নতুন জিনিস বেরিয়েছে, সেটা হচ্ছে বিটিএক্স। বিটিএক্স কি? বেনজিন, টলুইন আর জাইলিনের মিক্সচার। এই মিক্সচারটাও একটা প্রপার প্রপোর্শন আছে, সেটাও যদি পেট্রোলের মধ্যে মিশিয়ে দেওয়া যায় তাহলে সেখানে কিন্তু নকিংটাকে ডিক্রিজ করে দেবে, নকিংটাকে কমিয়ে দেবে। এটা কিন্তু বিটিএক্স আজকাল ইউজ করা হয়। আজকাল কিন্তু সব পেট্রোল পাম্পে লেখা থাকে আনলেডেড পেট্রোল, দেখবি আনলেডেড বলে একটা দেয়া থাকে, এরকম ভাবে দেয়া থাকে। তো এটা কিন্তু খেয়াল রাখবি যে আমরা অ্যান্টি নকিংটাকে কিভাবে কমাতে পারি। নেক্সট চলে আয় কি, আরো একটা অ্যাপ্লিকেশন সাইট, সেটা হচ্ছে অকটেন নাম্বার। আচ্ছা, এটা কি কখনো জানিস যে পেট্রোলটা আসলে কি? পেট্রোল কি? পেট্রোলটা কি যে গাড়িতে যে দেয়া হয় যে লিকুইডটা, ওটা কি আসলে? এটা কি কারো ধারণা রয়েছে যে ওটা কি জিনিস? পেট্রোল পাম্পে যখন গাড়ি গিয়ে দাঁড়ায় তখন পেট্রোল পাম্পের লোককে বললো যে 1000 টাকার আমাকে পেট্রোল দিন, তো একটা লিকুইড এরকম ভাবে দিয়ে দেয় গাড়িতে। সবাই এক্সপিরিয়েন্স আছে, সবাই দেখেছিস। তো এটা কি কেউ বলতে পারবি? এখানে যারা আছিস 10 জন আছিস, মাটির নিচের লিভিং অর্গানিজম গুলোর ডিকম্পোজড ফর্ম। আচ্ছা সেখানে তো অনেক কিছুই থাকে বাবা। লিভিং অর্গানিজমের ডিকম্পোজ ফর্ম নিশ্চয়ই বুঝলাম। প্ল্যান্ট, অ্যানিম্যাল, তারা অনেক দিন ধরেই একটা হাই প্রেসারে থেকে কোলও তৈরি হয় এভাবে, পেট্রোল ডিজেল এভাবে তৈরি হয়। তো পেট্রোলটা কি? পেট্রোলের মধ্যে তো কিছু থাকবে নাকি? মাটি খুঁড়ে যেটা পাওয়া যায় লিকুইডটা, ওটাই পেট্রোল, ওটাই পুরোপুরি পেট্রোল? আচ্ছা, এই প্রসঙ্গ আমি তোকে বলছি না, এমনটা ব্যাপার নয়। আসলে মাটি খুঁড়ে হাইড্রোকার্বন পাওয়া যায়, সেই হাইড্রোকার্বন গুলোকে মিশিয়ে পেট্রোল তৈরি করা হয়। পেট্রোলটাকে তৈরি করতে হয় আলাদা করে, পেট্রোলিয়াম আর পেট্রোলের মধ্যে তফাৎ। পেট্রোলিয়াম মানে ওই লিকুইড যে জিনিসটা তোলা হচ্ছে, ক্রুড যেটা। ক্রুড মানে কি? আমরা বাইরে থেকে যেটা আমাদের দেশে আসে পাইপলাইন দিয়ে, সেটা হচ্ছে মাটি খুঁড়ে, সেটা কালো মতো দেখতে, পুরো ব্ল্যাক টাইপের দেখতে। সেটার মধ্যে অনেক রকমের হাইড্রোকার্বন থাকে, হেক্সেন, অকটেন, নোনেন, ডেকেন, হ্যানাতানা, তাদের ব্রাঞ্চ দিয়ে অনেক রকমের থাকে। সেটা এবারে এলো, আসার পরে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে ওদেরকে আলাদা করা হয়। মিথেন আলাদা, ইথেন আলাদা, প্রোপেন আলাদা, বিউটেন আলাদা, সবগুলোকে আলাদা করা হলো। আইসোবিউটেন, এনপেন সব আলাদা করা হলো। আলাদা করার পরে এবারে পেট্রোল তৈরি করতে হবে, পেট্রোলটা তৈরি করতে হবে। এই জায়গাতে এসেই এই অকটেন নাম্বার এটা খুব জরুরি হয়ে যায়। তুই এটা নিশ্চয়ই জানিস যে ধর একটা প্লেন কিসে চলে বল? প্লেন কি দিয়ে চলে? কি ফুয়েলে চলে? পেট্রোলে চলে। প্লেন তো পেট্রোলেই চলে। আবার আমাদের গাড়ি, যে আমরা গাড়ি ইউজ করি, সেই গাড়ি কি পেট্রোলে, কিসে চলে? পেট্রোলে চলে। তো আমাদের গাড়ি যে পেট্রোলে চলে, সেই পেট্রোলটাই কি প্লেনের জন্য বরাদ্দ? প্লেন কি সেই পেট্রোলেই যায়, নাকি পেট্রোল আলাদা হয় না, একই রকমের হয়? যা আমি ভরি গাড়িতে সে ওই প্লেনে ভরে, এমন কি হয়? কি মনে হয়? কোন আইডিয়া রয়েছে? বলো আমাকে। না স্যার, আলাদা হয়। আলাদা হয়? কিসে আলাদা? কেন আলাদা? কি কম বেশি থাকে? আচ্ছা, যাক, আমি টেকনিক্যাল প্রশ্ন করছি, সেই জন্য হয়তো বলতে পারছিস না। বেসিক্যালি
এটা অক্টেন নাম্বার দিয়ে বোঝা যায় যে কোন পেট্রোল কত ভালো। তুই 4টে পেট্রোল পাম্প থেকে বা বিভিন্ন কোম্পানি পেট্রোল নিলে সব পেট্রোল যে একই রকমের হবে তার কোনো মানে নেই। কোয়ালিটি অফ ফুয়েল অক্টেন নাম্বার বলে একটা নাম্বার আছে, সেটা দিয়ে কিন্তু ইন্ডিকেট করা যায় যে এটা ফুয়েলটা ভালো কি ভালো না। তুই একটা পেট্রোল পাম্পে গেলি, তুই গিয়ে বললি যে আপনারা যে পেট্রোলটা দিচ্ছেন তার অক্টেন নাম্বার কত, ও বললো 80। আবার এক জায়গায় গেলি, সে বললো যে অক্টেন নাম্বার 85। এটাতে কিন্তু ডিফারেন্স হয়ে গেল। কেন? এই অক্টেন নাম্বারটা সেই জন্য জানার দরকার যে এটার মানে কি। তো দুটো জিনিস পেট্রোলের মধ্যে থাকে, কথাটা ভালো করে বুঝে নে আমার কাছ থেকে, এভাবে কেউ তোকে বলবে না। সবসময় মনে রাখবি যে দুটো জিনিস পেট্রোলের মধ্যে থাকে। কি কি না, পেট্রোলের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি আইসো অক্টেন 224 ট্রাইমিথাইল পেন্টেন বলে একটা জিনিস থাকে। এটার মিনিমাম নকিং এবং এটা সব থেকে ভালো বেশি বার্ন করে এনার্জি দেয়। এই আইসো অক্টেন বার্ন করে হাই অ্যামাউন্ট অফ এনার্জি দেয়, কিন্তু ওর সাথে আরো একটা জিনিস মেশানো হয়, সেটা হচ্ছে কি এন হেপটেন। এটা প্রডিউসেস ম্যাক্সিমাম নকিং, এর অক্টেন নাম্বার হচ্ছে কি 0। আইসো অক্টেনের অক্টেন নাম্বার হচ্ছে 100, কিন্তু এন হেপটেনের অক্টেন নাম্বার 0। মানে একটা ফুয়েলের মধ্যে আইসো অক্টেন যত বেশি থাকবে, ওর ইঞ্জিনে আওয়াজও হবে না এবং ভালো বার্ন করবে, ফুয়েলের কোয়ালিটি ভালো হবে। কিন্তু যদি এনহেপটেন বেশি থাকে পেট্রোলের মধ্যে, তখন তার ফুয়েলের কোয়ালিটি কিন্তু ফল করবে। তুই এখন হয়তো মনে করতে পারিস, বাই চান্স, আমি জানি না মনে করছিস কিনা, তুই বলবি তাহলে এনহেপটেনের যখন তার অক্টেন নাম্বার 0, ওটা দেবই বা কেন? আমি শুধু আইসো অক্টেন দিয়েই ফুয়েল বানাবো? না, হবে না, হবে না। যে কোনো ফুয়েলের মধ্যে একটা রিটার্ডার থাকতে হবে, না হলে ফুয়েলটা দাউ দাউ করে জ্বলতে থাকবে, মানে খুব তাড়াতাড়ি এনার্জি প্রডিউস করতে থাকবে, সেটা আগুন ধরে যাবে, যে কোনো জায়গায় হাই এনার্জি প্রডিউসার হয়ে যাবে। আইসো অক্টেন দিয়ে শুধু যদি পেট্রোল বানাও, তাহলে সে এত কুইকলি বার্ন করবে পেট্রোলটা, ইঞ্জিনে এত হাই অ্যামাউন্ট অফ এনার্জি ডেভেলপ করবে যে ইঞ্জিনের সেই ক্যাপাসিটিটাকে সহ্য করার মতো সেরকম ধরনের ইঞ্জিন থাকা দরকার। এভিয়েশন ফুয়েল, এবারে আমি তোকে কাজের কথায় আসি, মানে প্লেন যে চলে, সেই এভিয়েশন ফুয়েল হচ্ছে 95 অক্টেন নাম্বার তার। কিন্তু আমরা যে গাড়িতে যে ফুয়েল ইউজ করি সেটা কি না, সেটা হচ্ছে 80 থেকে 82 এই অক্টেন নাম্বারের হয়। তো জেনারেলি কি হয় না, 75 যদি অক্টেন নাম্বার বলি, তার মানে তার মধ্যে 75% আইসো অক্টেন আছে আর 95% এন হেপটেন রয়েছে। আমি যখন বলবো যে 95 অক্টেন নাম্বার এভিয়েশন ফুয়েলে, তখন তুই বুঝবি যে 95% ওখানে আইসো অক্টেন রয়েছে, বাকি এনহেপটেন রয়েছে। কিন্তু এনহেপটেন দেওয়ার দরকার কি? ডেফিনেটলি দরকার আছে, কারণ রিটার্ডার ও কিন্তু কিছুটা কমাবে, রেটটা স্লো করবে, যেটার প্রয়োজন আছে। আমাদের এলপিজি যে, তার মধ্যে এন বিউটেন থাকে, খুব ভালো বার্ন করে, কিন্তু তার মধ্যে প্রোপেন এবং ইথেনও থাকে, যেগুলো রিটার্ডার। তুই যদি শুধু এন বিউটেন দিয়ে, যদি এই আইসো বিউটেন দিয়ে যদি এলপিজি বানানো হয়, তাহলে এত গ্যাসটা দাউ দাউ করে জ্বলবে যে গ্যাস তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবেই, উপরন্তু কি না হাই এনার্জি ডেভেলপ করবে। তুই একটা বেগুন কড়াইতে দিয়ে ভাজা করা যে শুরু করার সাথে সাথেই দেখবি তেলে আগুন ধরে যাচ্ছে, তেল দেওয়া হয়েছে আগুন ধরে যাচ্ছে, বেগুন পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তুই অত তাড়াতাড়ি মেনটেনই করতে পারবি না, হাই এনার্জি ডেভেলপ করবে। তো দিস ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আইসো অক্টেনের পরিমাণটা কতটা রয়েছে সেটা। আমাদের মোটামুটি 80 থেকে 82 অক্টেন নাম্বার থাকে আমাদের যে ফুয়েল সেটাতে, এবং বাকি পোর্শনটা কিন্তু এনএফ10 থাকে। এভিয়েশন ফুয়েল 90+, মানে অ্যারাউন্ড 95 এরকম থাকে। তো এটা বইতেও লেখা আছে যে কত কত থাকে।
তো এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু বিভিন্ন রকমের যেগুলো যেসব প্লেনগুলো তোর মানে যুদ্ধ বিমান, যেগুলো যেগুলো আর কি মানে আহ, যখন যুদ্ধ বুদ্ধ হয় তখন ইউজ করা হয়, সেগুলো মানে 98 মানে অক্টেন নাম্বারের কাছাকাছি। দেখবি যে প্রচুর এই যুদ্ধ বিমানগুলো অনেক তাড়াতাড়ি অনেক দূর পর্যন্ত যায়, অনেক এফিসিয়েন্সি আছে, কিন্তু কি বলতো একটু ধাক্কা পাক্কা এসব লাগলেই না সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, কারণ হাই এনার্জি ডেভেলপ করে থাকে ওগুলোতে। একটু কেউ কিছু লাগলেই সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এমনি প্লেনেতেও তুই দেখবি যে প্লেন তার কিছু প্রবলেম হলে আগে সেখানে কিন্তু আগুন ধরে। প্লেন একটা ভেঙে গেছে, প্লেন একটা পড়ছে, আগুন ধরাটা মাস্ট। ওর মধ্যে যে ফুয়েলটা থাকে, পেট্রোলটা থাকে, হাইলি ইনফ্লেমেবল, মানে ওর মধ্যে আইসো অকটেন তো প্রচুর বেশি থাকে না, আর যার ইনফ্লেমেবিলিটি খুব হাই, যদি NF10 থাকতো তাহলে ইনফ্লেমেবিলিটি লো হতো। আমাদের গাড়ি খুব তাড়াতাড়ি গেলেও, খুব জোরে গেলেও, ধাক্কা ফাক্কা লেগে গেলেও কিন্তু আগুন ধরে যায় না, গাড়ির মধ্যে আগুন ধরে যায় না। যদি আগুন ধরে যায় সেটা কিন্তু অন্য টেকনিক্যাল ফল্টের জন্য হতে পারে, কিন্তু ফুয়েলের জন্য আগুন ধরে যায় না। এগুলো মনে রাখবি, এগুলো সিম্পল ব্যাপার, কিন্তু আমি হার্ডলি এটা জানি যে এটা কেউ অ্যালকেন চ্যাপ্টারে পড়ায়, এটা অ্যালকেন চ্যাপ্টারে কেউ পড়াতে চায় না। আর একটা হচ্ছে সিটেন নাম্বার, তুই বলি অক্টেন নাম্বার বা সিটেন নাম্বার, ইয়েস সিটেন না, অক্টেন নাম্বার যেরকম পেট্রোলের হয় ডিজেলেও গাড়ি চলে, বাস গাড়ি ফাড়ি লরি গাড়ি যেগুলো যায় এগুলো সবই কিন্তু ডিজেলে যায়। তো ডিজেলে যায় যেগুলো, সিটের নাম্বার তাদের ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ সিটের নাম্বার মানে কোয়ালিটি অফ ডিজেল ফুয়েল ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ সিটের নাম্বার। সিটের নাম্বার দিয়ে কোয়ালিটি অফ ফুয়েল, কারণ এটা ডিজেলের মধ্যে কি থাকে, সিটেন মানে এন হেক্সাডেকেন বলে একটা কম্পাউন্ড থাকে, যার সিটেন নাম্বার সেটাকে বলে 100, আর ওর সাথে আলফা মিথাইল ন্যাপথালিন মেশাতে হয়, যার সিটেন নাম্বার হচ্ছে 0। ইগনাইটস ব্যাডলি, ইগনাইটস র্যাপিডলি। তো ব্যাডলির সাথে র্যাপিডলি দুটোই কিন্তু পারফেক্টলি ব্লেন্ড করতে হবে, পারফেক্টলি দিতে হবে। তো বিভিন্ন যে কোম্পানি থাকে, তুই বেশ মানে ব্যাপারগুলো কিন্তু এত লাইটলি নেওয়া উচিত নয়। তুই দেখবি অনেক পেট্রোল পাম্পে লেখা আছে ভারত পেট্রোলিয়াম, অনেক জায়গায় লেখা আছে ইন্ডিয়ান অয়েল, অনেক জায়গায় লেখা আছে আরো কিছু একটা লেখা আছে রিলায়েন্স পেট্রোল পাম্প। এই যে বিভিন্ন জায়গায় যে পেট্রোল, কিন্তু সবই যে সেম কোয়ালিটি তা কিন্তু নয়। বিভিন্ন কোম্পানির যে পেট্রোলে তাদের মধ্যে কিন্তু এই রেশিওর ফারাক ফারাক ইত্যাদি থাকে। আমরা এসব বুঝি না, আমরা পেট্রোল নিই, গাড়ি ঢুকিয়ে দিলাম পেট্রোল পাম্পে, দাও পেট্রোল দাও। আমরা জিজ্ঞাসাও করি না যে কত অক্টেন নাম্বার, কত সিটের নাম্বার, এগুলো আমরা জিজ্ঞাসা করি না। এসব জিজ্ঞাসা কেউ করে বলেও মনে হয় না, ইভেন আমিই তো জিজ্ঞাসা করি না। তো আমিই তো পেট্রোল পাম্প থেকে গাড়ি আমিই জিজ্ঞাসা করি না, কারণ এসব নিয়ে কারোর মাথা ব্যথা হয় না। কিন্তু বেসিক ব্যাপারটা, বেসিক কেমিস্ট্রিটা যেটা ফুয়েলের, তুমি অ্যালকেন যখন পড়ছো তখন অ্যালকেনের সব থেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে তার ফুয়েল টাইপের, ফুয়েলের ইউজটা এটাই সব থেকে বড় তার অ্যাপ্লিকেশন সাইট। তো সেটা নিশ্চয়ই জেনে রাখা উচিত, নাহলে কে জানবে, আমরা না জানলে কে জানবে। তো সিটের নাম্বারে 60% সিটেন, 60 যদি সিটের নাম্বার হয় তাহলে 60% সিটেন, 40% আলফা মিথাইল ন্যাপথালিন, এই দুটোই কিন্তু দিয়ে ডিজেল তৈরি করা হয়। ডিজেলের তৈরি করার জন্য আলফা মিথাইল ন্যাপথালিন এটা আলাদা করে তৈরি করতে হয় এবং ওর সাথে মেশাতে হয়, এটা কিন্তু মাটি খুঁড়ে পাওয়া যায় না। তো ন্যাচারালি এছাড়াও আরো অনেক কিছু জিনিস মেশানো হয়। তো এটা আমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু নয়, সেই জন্য আমরা ফুয়েল চ্যাপ্টার, ফুয়েল বলে আলাদা চ্যাপ্টার থাকলে সেখান থেকে পড়া যেত, কিন্তু আমাদের সেসব নয়, আমাদের অ্যালকেন চ্যাপ্টার পড়তে যাচ্ছিলাম। তো আমরা এটা বললাম, এরপরে আমরা এইসব করে অ্যালকেন বলে যে চ্যাপ্টারটা সেটা আমাদের শেষ হলো। তো অ্যালকেনের পরেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, অ্যালকিন। তো আমরা এখন অ্যালকিনে চলে এসেছি, অ্যালকেনের পরে অ্যালকিনের পার্টে চলে এসেছি। তো অ্যালকিন মানে জানিস যে কার্বন কার্বন ডাবল বন্ড, সেখানে এখানে অ্যালকিন মানে হচ্ছে কি না কার্বন কার্বন কিন্তু ডাবল বন্ড আছে, এইটা নিয়েই যত কাজ কারবার। তো ডাবল বন্ড থাকা মানে অবভিয়াসলি সেখানে কিন্তু বেশ কিছু এক্সট্রা রিয়াকশন বা বেশ কিছু এক্সট্রা প্রিপারেশন ইত্যাদি নানান রকম ব্যাপার স্যাপার চলে আসবে অ্যালকিনের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। অ্যালকাইনের চাইতে অ্যালকিনটা বেশি গুরুত্বপূর্ণ, অ্যালকেন এবং অ্যালকাইন দুটোর চাইতেই কিন্তু অ্যালকেনটা বেশি গুরুত্বপূর্ণ।
তাহলে কাদেরকে অ্যালকিন বলে, যে কথা আমি অলরেডি বলেছি, সেটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে কার্বন কার্বন ডাবল বন্ড। ডাবল বন্ড থাকলে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন, এগুলো এগুলো যা খুশি থাকতে পারে, এখানে হাইড্রোজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, অন্য আবার কার্বন দিয়ে আবার কিছু গ্রুপ থাকতে পারে, CH3 থাকতে পারে, এখানে CH3 থাকতে পারে, যেরকম আলাদা আলাদা কালার দেওয়া রয়েছে, CH3 এসব থাকবে। কি থাকবে? এসবই থাকবে, কার্বন হাইড্রোজেন দিয়ে থাকবে, তো অন্য কিছু থাকতে পারে না। হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন বাদে তো আর কিছু থাকবে না। এদেরকে অলিফিনও বলে, দে আর নোন অ্যাজ অলিফিনস। হ্যাঁ, অলিফিনস মানে অয়েল ফর্মিং, এগুলো থেকে অয়েল তৈরি করা যায়। ডাবল বন্ডেড কম্পাউন্ড থেকে হাইড্রোজেনেশন করে অয়েল তৈরি করা হয়, যেসব অয়েল আমরা খাই টাই হ্যাঁ তাহলে সেসব অয়েল তৈরি করা হয়। তো সেই জন্য এদেরকে অলিফিনও বলে, অলিফিনও বলে। তখন এই অ্যালকিন, সেটাতে যে কার্বন আছে, ডাবল বন্ড যে আছে, তার কার্বনটা কি হাইব্রিডাইজড, তার কার্বনটা কিন্তু এই যে ডাবল বন্ড আছে মাঝখান থেকে কেটে গেছি, আমি সোজা করে দিচ্ছি, এই যে ডাবল বন্ড এটা কিন্তু sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড মানে এর স্ট্রাকচারটা হয় প্ল্যানার ট্রাইগোনাল স্ট্রাকচার, মানে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। না এরকম কার্বন আছে, তো হাইড্রোজেন কার্বন কার্বন এরকম বন্ড অ্যাঙ্গেল, এটা কত হবে না 120 ডিগ্রি, এবং এটা অন্য কালার নেই দেখাচ্ছি তো, এটা এরকম এরকম করে করে এটা প্ল্যানার ট্রাইগোনাল, আবার এইটার সাথে এটা তো সেন্ট্রাল অ্যাটম, এদিকে সেন্ট্রাল, তো প্ল্যানার ট্রাইগোনাল টাইপের স্ট্রাকচার হয়। নর্মালি BF3 মতো তুই ভাব, BF3 এটা তো sp2 হাইব্রিডাইজ ছিল, এরকম 120 ডিগ্রি, এইরকমই কার্বন এরকম এরকম, হাইড্রোজেন হাইড্রোজেন, এইখানে ডাবল বন্ড একটা কার্বন আছে তার সাথে এরকম, তুই এই জিনিসটা যেটা BF3 মতো হলো না, এই 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 এরকম, এটা প্ল্যানার ট্রাইগোনাল স্ট্রাকচার। হাইব্রিডাইজেশন মনে রাখবি, কার্বন কার্বন ডাবল বন্ড লেন্থটা হচ্ছে 1.32 অ্যাংস্ট্রম। কার্বন কার্বন ডাবল বন্ড লেন্থটা হচ্ছে 1.32 অ্যাংস্ট্রম। জেনারেল ফর্মুলা CnH2n, তার C2 দিলে H4 দিতে হবে, C3 দিলে H6 দিতে হবে। তার এরকম কার্বন 3টে আছে, এখানে ডাবল বন্ড মেরে দিলি, এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে CH3, তো 1 2 3, 3টে কার্বন 6টা হাইড্রোজেন, দেখ এই যে 3 4 5 6, C3H6। যতগুলো কার্বন থাকবে অ্যালকিন লিখতে গেলে, যতগুলো কার্বন থাকবে তার ডাবল কিন্তু তোকে হাইড্রোজেন দিতে হবে, কার্বন যা তার ডাবল হাইড্রোজেন, ব্যাস সিম্পল ব্যাপার, সো সিম্পল। এইবারে আমাদের কি না প্রিপারেটিভ মেথডস, প্রিপেয়ার করব কি করে, অ্যালকিনের প্রিপারেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি করে অ্যালকিন তুমি তৈরি করবে। তো প্রথমেই আমরা বলছি অ্যালকিল হ্যালাইড, ওটাতেও বলেছিলাম অ্যালকিল হ্যালাইড থেকে আর এক্স মানে CH3 Cl হতে পারে, বা C2H5 Br হতে পারে, এরকম ধরনের কিছু একটা হতে পারে। তো অ্যালকিল হ্যালাইড থেকে
অ্যালকিন বানাবো, অ্যালকিন মানে তো বুঝতেই পারছিস কার্বন কার্বন ডাবল বন্ডের কম্পাউন্ড কিভাবে করতে পারি। তো এখানে আমাকে কি করতে হবে, দুটো জিনিসকে রিমুভ করতে হবে। রিমুভ করতে হবে কাকে, না হাইড্রোজেন আর হ্যালোজেন। তাই এই রিয়াকশনের নাম হচ্ছে ডিহাইড্রো হ্যালোজেনেশন। মানে ডি মানে হচ্ছে রিমুভাল, হাইড্রোজেন আর হ্যালোজেন, রিমুভাল অফ এইচ এক্স, হাইড্রোজেন আর HCl বেরিয়ে যাবে বা HBr বেরিয়ে যাবে বা HI বেরিয়ে যাবে, এরকম ধরনের কিছু একটা বেরোবে। এখানে রিয়াকশনটায় হাইড্রোজেনটা বেরোবে আর হ্যালোজেনটা বেরোবে। হ্যালোজেন মানে ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন, এগুলো বেরিয়ে যাবে। তো কিভাবে বেরোবে, না দেখতেই পাচ্ছিস যে ডিহাইড্রো হ্যালোজেনেশন অফ কি, অ্যালকাইল হ্যালাইডস। তো দেখ কোনটা কার সাথে জুড়ছে, কোনটা কার সাথে বেরিয়ে যাচ্ছে। দেখ এই ইয়েলো কালারের এই যে হাইড্রোজেন, তাকে জোড়াবি তুই কার সাথে, না KOH দিতে হবে, অ্যালকোহলিক KOH। আর এই KX, এই কালার গ্রিন কালার আর গ্রিন কালার, এই দেখ KX, এই দেখ জল, তার পরিবার, এই দুটো বন্ড তো চলে গেল, তাহলে এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে কি হবে, আর একটা ডাবল বন্ড চলে আসবে। দেখ সেখানে এখানে একটা ডাবল বন্ড চলে এসছে, সিম্পল ব্যাপার। কিন্তু মনে রাখবি যে এটা কিন্তু এই কথাটা না লিখলে কিন্তু গোল্লা দেবে, অ্যালকোহলিক KOH। কখনো ভুলেও তুই এটা অ্যাকোয়াস KOH লিখবি না, কোনো দিন না। যদি তুই লিখেছিস তো ভুল করেছিস, কারণ অন্য রিয়াকশন হয়ে যাবে। অ্যাকোয়াস KOH কি হবে আমি তোকে পরে বলবো, কিন্তু তুই মনে রাখবি যে ডিহাইড্রো হ্যালোজেনেশনে তোকে হাইড্রোজেন আর হ্যালোজেন পাশাপাশি থেকে বেরোবে। দেখ আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, তুই কথাটা শোন, যেখান থেকে সেখান থেকে খুশি বেরোবে না। হাইড্রোজেন আর হ্যালোজেন পাশাপাশি কার্বন থেকে বেরোবে। ধর তুই এরকম ভাবে একটা কম্পাউন্ড নিয়েছিস, এরকম একটা কম্পাউন্ড নিয়েছিস, তুই কি করবি না এটাকে খুলে একটা হাইড্রোজেন এখানে আর এখানে বিআর এরকম দিয়ে দিলি। এতে যেই তুই অ্যালকোহলিক KOH দিবি, K প্লাস আর OH মাইনাস, OH মাইনাস এখান থেকে H প্লাস যেটা বেরোবে তার সাথে রিয়াকশন করে জল হবে, আর কে প্লাস এখান থেকে একটা বিআর মাইনাস বেরোবে, তার সাথে জুড়ে গিয়ে KBr হবে, KBr। এই যে বন্ডটা যেটা আছে সেই বন্ডটা যখন এইখানটায় পড়বে, এই জায়গাটায় ভালো করে আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এই বন্ডটা গিয়ে এইখানটায় পড়বে, তখন ডাবল বন্ড হয়ে যাবে। ভালো করে দেখ, CH3CH ডাবল বন্ড CH2। যে কথাটা আমি তোকে বলতে চাইছি, যে কার্বনে হাইড্রোজেন আছে, যে কার্বনে হ্যালোজেন আছে, তার পাশ থেকে কিন্তু তোর হাইড্রোজেনটা বেরোবে। তুই এখানটায় ব্রোমিন আছে, তুই এখান থেকে হাইড্রোজেন বের করতে পারিস না, তাহলে ডাবল বন্ডটা কি করে হবে, ওরকম হবে না। যে কার্বনে হাইড্রোজেন আছে তার পাশ থেকেই হাইড্রোজেনটা বেরোবে, হাইড্রোজেনটা এখানে ওখান থেকে বেরোবে না। বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা কর। আমি তোকে দেখ, এইখানে হ্যালোজেন আছে, তার পাশে হাইড্রোজেন আছে, তো এরকম ভাবে বেরোবে। আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, কোনো অসুবিধার কিছু নেই। দেখ এই যে হাইড্রোজেন আছে, এই যে হ্যালোজেন আছে,
এই হাইড্রোজেন হলুদ এর সাথে জোড়, আর এই ক্লোরিন এর সাথে জোড়। দেখ KCl হয়ে গেছে, এটা হয়ে গেছে, আর এখানে ডাবল বন্ড চলে এসেছে। আমি সবসময় তোকে বলবো যে তুই এইভাবে রিয়াকশন গুলোকে বোঝার চেষ্টা করবি, যে কে কার সাথে জুড়ছে। এইভাবে যদি বুঝিস তাহলে কিন্তু কোনোদিনই তোর রিয়াকশন ভুল হবে না। যদি কম্পাউন্ড চেঞ্জ করেও দেয়, অর্গানিক পড়ার একটা স্টাইল আছে, বইতে কি আছে প্রচুর রিয়াকশন লেখা আছে, কিন্তু রিয়াকশন গুলো মুখস্থ করতে যাবি না। আমি আবারও বলছি যে রিয়াকশন গুলো কিন্তু মুখস্থ করতে যাবি না। চেঞ্জ কি লক্ষ্য করবি, যে কিসের থেকে কি হচ্ছে, কোথায় ডাবল বন্ড ছিল চলে যাচ্ছে, কি ডাবল বন্ড আসছে, কি কোন কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে, কে কার সাথে জুড়ছে, তুই পরিষ্কার পরিষ্কার দেখতে পাবি। এখানে ইনঅর্গানিকে যেরকম তুই বুঝতে পারবি না যে কোথায় কার সাথে কে জুড়েছে না জুড়েছে, হেন তেন দেখতে পাবি না। এখানে কিন্তু কোনো ব্যালেন্সের ব্যাপার নেই, যে মলিকুল গুলো লেখা আছে ওইগুলোই জুড়ে যাবে, ওইগুলোই তৈরি হবে, নতুন কিছু তৈরি হবে। সো সেটা তুই আলটিমেটলি বুঝতে পারবি। ধর এখানে আমি তোকে যে কথাটা বলেছি বোঝার চেষ্টা কর, যে এই যে আয়োডিনটা রয়েছে, এটা যে পজিশনে রয়েছে, তার পাশ থেকে হাইড্রোজেন যাবে। এটাকে এই এই অ্যাকচুয়ালি এটাকে ডিহাইড্রোজেনেশন বলে। এটা বিটা বিটা ডিহাইড্রোজেনেশন। বিটা মানে কি, যে কার্বনে হ্যালোজেনটা আছে তার পাশের কার্বনকে বলে বিটা। এখন পাশের কার্বন দুদিকেও থাকলে একটাকে বলে বিটা, একদিকে বলে বিটা ড্যাশড। তো তুই যখন এই KOH এইটা বের করবি আর পটাশিয়ামের সাথে আয়োডিনটা, তখন এদিক থেকেও তুই হাইড্রোজেনটা নিতে পারতিস, কিন্তু যে কোনো একদিক থেকে নিতে হবে, কারণ দুদিকটায় একই কম্পাউন্ড বোঝাবে। প্রোপাইলিন বা প্রোপিন তৈরি হয়েছে, এখানে ডাবল বন্ড চলে এসেছে, আর জল হয়েছে, আর KI হয়েছে, একই রকম। কিন্তু শোন ভালো করে, এবারে আমার কথাটা ভালো করে শোন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এইটা কিন্তু পরীক্ষায় দেয়। এবার দেখ, তুই যখন এরকম একটা কম্পাউন্ড নিয়েছিস, যে হ্যালোজেনটা কোথায় আছে, এই জায়গাটা রয়েছে, তার পাশ বলতে কোনটা বোঝায়, এটাও বোঝায় আবার এটাও বোঝায়, দুদিকটাই বোঝায়। তো এইচ এখান থেকেও বেরোতে পারে, আবার এইচ এখান থেকেও বেরোতে পারে, মানে ডাবল বন্ডটা এখানেও হতে পারে এখানেও হতে পারে। বিয়ার তো মাঝখানে আছে, বিয়ার তো ওখান থেকেই বেরোবে, বিয়ার তো ওখান থেকেই বেরোবে, কিন্তু হাইড্রোজেনটা এদিক থেকেও বেরোতে পারে এদিক থেকেও বেরোতে পারে। তো যদি মাঝখান থেকে এখান থেকে বেরোয়, ধর বিটা থেকে বেরোয়, যে বিটা, তাহলে বিটা থেকে বেরোলে মাঝখানে ডাবল বন্ড হবে। কিন্তু বিটা ড্যাশ মানে এইখান থেকে যদি বেরোয়, তাহলে কিন্তু এই ধারের দিকে ডাবল বন্ড হবে। দুটো জায়গাতেই হতে পারে। মেজর মাইনর লেখা আছে, কিন্তু সে নিয়ে আমি তোকে পরে বলছি। কিন্তু তুই আপাতত বোঝার চেষ্টা কর যে এই দুটো প্রোডাক্ট বিউট 2 আর বিউট 1 কিভাবে তৈরি হয়েছে। আমি তোকে ভালোভাবে দেখাচ্ছি, তুই আমার সাথে বোর্ডে চল, আমি তোকে ভালোভাবে বোঝাচ্ছি। দেখ, কোনো অসুবিধার কিছু নেই। তোর কাছে এরকম একটা কম্পাউন্ড আছে CH3, এরকম আছে। তো কি হয়েছে না, এখানে তুই দেখতে পাচ্ছিস যে আমার এই কার্বনেতে বিআর আছে, তো একে বলে আলফা কার্বন, যাতে হ্যালোজেনটা রয়েছে। আলফার দুদিকে যে থাকে তাকে বলে বিটা। একদিকে যদি বিটা কেউ বলে আর একদিকে বিটা ড্যাশ। তো এই কম্পাউন্ডটাকে আমি ছাড়িয়ে এরকম করে লিখলাম। এখানে একটা হাইড্রোজেন। তো আমি তোকে বলতে চাইছি যেটা, আমার কথাটা ভালো করে শোন, কোনো অসুবিধা হলে আমাকে বলবি, যে আমি তোকে কি বলেছি না, একটা হাইড্রোজেন বেরোবে, তার সাথে ব্রোমিন বেরোবে।
তার বদলে কি হবে না তাদের মাঝখানে একটা ডাবল বন্ড চলে আসবে। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে হাইড্রোজেনটা তো এই দিক থেকেও বেরোতে পারে, এখান থেকেও বেরোতে পারে, মানে বিটা পজিশন থেকেও বেরোতে পারে, বিটা ড্যাশ পজিশন থেকেও বেরোতে পারে। যদি বিটা পজিশন থেকে বেরোয় মানে এখান থেকে বেরোয় তাহলে এইখানে ডাবল বন্ডটা আসবে। তো খুব স্বাভাবিকভাবেই যদি এই রিয়াকশনটা আমরা লিখি তাহলে দেখ যে আমি তোকে যেটা বলছি, ধর CH3CH, এখানে একটা H, এখানে Br, এখানে CH2, এখানে H। আমি যদি ধরি যে এই H বেরোলো আর এই Br বেরোলো, তাহলে প্রোডাক্টটা কি হবে না CH3CH ডাবল বন্ড CH2। কিন্তু যদি ধরি যে এই H বেরোলো আর এই Brটাই বেরোলো, তাহলে ডাবল বন্ডটা কি হবে না CH3CH ডাবল বন্ড CH, এদিকে CH3। ডাবল বন্ডটা একবার এখানে হতে পারে একবার এখানে হতে পারে। এটা বিউট 1 ইন, এটাকে বলে বিউট 2 ইন অ্যালকোহলিক KOH তুই দিয়েছিস। এটা বল যে বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না। ডাবল বন্ডটা এই জায়গাটা হতে পারে বা এই জায়গাটা হতে পারে, এতে দুটো পসিবিলিটি আছে। এটা বুঝেছিস কি বুঝিসনি? হ্যাঁ স্যার, বুঝেছি। বিয়া যখন যখন কম্পাউন্ডটা এরকম ছিল তখন তার সামনে কোনো অপশন ছিল না, এখান থেকে বিআর আর এখান থেকে এইচ যাবে, এই জায়গাটাই ডাবল বন্ড হবে। কিন্তু এখন এই কম্পাউন্ডটা যেটা তার অপশন আছে, সেই জন্যে এখানে কিন্তু তুই দেখছিস যে এই যে প্রোডাক্টটা এটাও হতে পারে এটাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে মেজর মাইনর কি করে বুঝছে? তো এই প্রশ্নের উত্তর আমি দেব না, বাট why 2-butene form instead of 1-butene when 2-bromobutane is used to prepare alkene? কেন বিউট-2-ইনই এটা মেজর কেন? why? তার উত্তর দেবে এই একটা রুল আছে যেটা আমি তোকে বলবো, কিন্তু নেক্সট মানডে আমাদের যে ক্লাস হবে সেই মানডে ক্লাসে আমরা সেট-জেভস রুল নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকেই আমরা পড়া শুরু করব। আজকে পর্যন্ত থাকলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকিস। আর পরের দিনকার আবার আমরা এই ব্যাপারটা নিয়ে শুরু করব। আমাদের আর বেশি সময় লাগবে না এটা চ্যাপ্টারটা শেষ করতে। অ্যালকিন যদি আমাদের হয়ে যায়, অ্যালকাইন খুব কম সময় লাগবে, কারণ অ্যালকিনের রিয়াকশনগুলোই অ্যালকাইনে থাকে, একই রিয়াকশন থাকে, তবুও ছোটখাটো জিনিসপত্র তো থাকেই। তো আজ পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। থ্যাংক ইউ স্যার।